গল্পটি আরও ভালোভাবে শুনতে হেডফোন ব্যবহার করুন। নমস্কার, আজ আমরা একত্রিত হয়েছি শুধু গল্পের জন্য। আপনারা যদি এখনো শুধু গল্পের জন্যকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে শিগগির করে ফেলুন, আসছে নতুন নতুন চমক। আজ আপনাদের জন্য রয়েছে যোগু মামা এবং টুকলুর রহস্য অ্যাডভেঞ্চার কাহিনী। আশা করি আপনারা ইতিমধ্যে যোগু মামা সিজন 1-এর সমস্ত গল্প শুনে ফেলেছেন। চলছে নতুন সিজন। ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায় বাংলা সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্র। জন্ম 30 অক্টোবর 1958 কলকাতায়। তার সাহিত্যকর্ম শুরু হয় দীনেশচন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদিত কিশোর ভারতী পত্রিকার মাধ্যমে। লেখক মূলত রহস্য, কল্পবিজ্ঞান এবং ইতিহাস নির্ভর সাহিত্যের জন্যই পরিচিত। কিশোর ভারতী ছাড়া নবকল্লোল, শুকতারা, আজকাল, প্রতিদিন প্রভৃতি পত্রিকায় প্রচুর গল্প লিখেছেন। তার সৃষ্ট বিজ্ঞানী গোয়েন্দা চরিত্র যোগু মামা ইতিমধ্যে পাঠককুলের কাছে বহুল জনপ্রিয়। আজ তারই লেখা যোগু মামা সিরিজের গল্প নিয়ে এসেছে আপনাদের জন্য। পত্র ভারতী বুকস প্রাইভেট লিমিটেডকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই উদ্যোগে পাশে থাকার জন্য। আজকের গল্পটি আমরা নিয়েছি যোগু মামা রহস্য সমগ্র 3 এই বইটি থেকে। শুরু হচ্ছে আজকের গল্প, ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায় রচিত সাবধান লালি কোরান। ভোরের আলোয় ছবির মতো ফুটে আছে কেয়ারি করা সবুজ মাঠ, ফুলের বাগান, মাঝখান চিরে তেল তেলে পিচের রাস্তা চলে গেছে। একগুচ্ছ বিলিতি ধাঁচের ছোট ছোট দোতলা বাড়ি, কয়েকটা মস্ত বড় অট্টালিকা, পোর্টিকোয় নানা রকম গাড়ি, কত পাখি প্রজাপতি যে উড়ে বেড়াচ্ছে তার ইয়ত্তা নেই। অদ্ভুত শান্তির পরিবেশ। জওয়াহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়, সংক্ষেপে জেএনইউর ক্যাম্পাসের কথা যোগু মামার কাছে শুনেছিলাম। এখন সাত সকালে হাঁটতে বেরিয়ে যত দেখছি মুগ্ধ হয়ে যাচ্ছে। যোগু মামা বেশ কিছুদিন হলো দিল্লিতে, ভারত সরকারের গবেষণার কাজে। এই ক্যাম্পাসের একতলার একটি ফ্ল্যাটে তার সাময়িক নিবাস। মামা বারবার আসতে বলছিলেন, কিন্তু কিছুতেই আশা হচ্ছিল না যে। অবশেষে কাল রাতে অনন্ত সরখেল আর আমি এসে পৌঁছেছি রাজধানীতে। হাতে 1 সপ্তাহ সময় আছে। দিল্লি এর মধ্যেই একেবারে চষে ফেলতে হবে। কত কি যে দেখার আছে। ফ্ল্যাটের দরজা ভেজানোই ছিল। মামা বাইরের ঘরে খবরের কাগজ পড়ছিলেন। হেসে বললেন, ঘোরা হলো? কেমন লাগলো? আরে এ তো আস্ত একটা শহর। পূব দিকে একটু দেখেছি। অমনি পাশ থেকে অনন্তবাবু মাথা নাড়তে নাড়তে বললেন, আই এম থিঙ্কিং পুরো ফরেন কান্ট্রি মশাই। এত বিউটিফুল, ইচ্ছে করছে পার্মানেন্টলি থেকে যাই। থাকুন না, এতগুলো ঘর ফাঁকা পড়ে আছে। মালতী, চা দাও, দাদারা এসে গেছে। বাঙালি মেয়ে কলকাতা থেকে নিয়ে এসেছ? না না, কলকাতা থেকে আনবো কেন, এখানকারই বাসিন্দা। ক্যাম্পাসের বাইরে অনেকটা জায়গা জুড়ে ওদের ঝোপড়ি পট্টি। ওর বর আছে, বাচ্চা আছে। আমি তবু তাকিয়ে আছি দেখে ফের বললেন, এরা সব এসেছে বাংলাদেশ থেকে, এখনো আসছে। দিল্লি, নয়ডা, গুরগাঁওয়ের আশেপাশে এমন প্রচুর পাবি। পুরুষেরা রিক্সা চালায়, মিস্ত্রি কুলির কাজ করে, মেয়েরা বাড়িতে ঠিকে কাজ, বাসন মাজা, রান্নাবান্না। মালতীয়র আসল নাম নয় কিন্তু। মুসলমান নাম শুনলে যদি হিন্দু বাড়িতে কাজ না পায়, তাই নাম পাল্টে নিয়েছে। অনন্ত সরখেল নিচু গলায় বললেন, অনুপ্রবেশ স্যার। হ্যাঁ, মানে সরকারি ভাষায় তাই, কিন্তু মানুষের খিদে কি কোনো দেশের সীমানা মানে? কাঁটাতারের বেড়া তাকে আটকাতে পারে? আদিম মানুষ খাবারের খোঁজে মাইলের পর মাইল পেরিয়ে যেত। সেই ট্র্যাডিশন আজও চলছে। মালতী ট্রেতে করে 3 কাপ চা আর প্লেটে বিস্কুট এনে রাখল।
অল্প বয়সী শ্যামলা রোগা চেহারা, কপালে বড় করে টিপ পড়েছে। আমাদের দিকে তাকিয়ে হাসল। মামা বললেন, মালতী, দাদাদের কিন্তু ভালো করে রেঁধে খাওয়াতে হবে। ফ্রিজে পাবদা মাছ আছে, সর্ষে বাটা করো। মালতী হেসে ঘাড় নেড়ে চলে গেল। তারপর বল, কলকাতার খবর কি? দিদি, জামাইবাবু, পিকলু সবাই ভালো? হ্যাঁ, অল কোয়াইট ইন দ্য ইস্টার্ন ফ্রন্ট। তোমার ভাইয়েরা তো অনেক দিন পর দল বেঁধে বেড়াতে বেরিয়েছে। রাঙা মামা, ফুল মামা, ছোট মামারা পরশুদিন রওনা হলো। আমাকেও বলেছিল, এখানে আসবো বলে আর যাওয়া হলো না। তাই? গুড। কোথায় যাচ্ছে? আরে সান্দাকফু। ফুল মামা বলছিল অত সুন্দর জায়গা নাকি হয় না। যাচ্ছে কিভাবে? ট্রেক করে? না, বলল গাড়িতে যাবে, মানেভাঞ্জন থেকে জিপ নিয়ে। সে কি রে, এ রাস্তা তো পুরো পাথুরে, নুড়ি বোল্ডার ফেলা, ঝাঁকুনিতে। হাই আঙ্কেল, গুড মর্নিং। মামার কথা শেষ হলো না, বছর 15-16 এক কিশোরী কল কল করতে করতে ঢুকে পড়ল। ধপ করে বসে পড়ল সোফায়। হাই ডার্লিং, মর্নিং। কি খবর আজ এত সকাল সকাল? গেস করো। যোগু মামা ভ্রু কুঁচকে একটু ভাবলেন, তারপর বললেন, পারছি না। ওকে, একটা ক্লু দিচ্ছি। আজ সন্ধেবেলা মা তোমাদের সবাইকে যেতে বলেছে। এবার বলো। মামা এবারও মাথা নাড়লেন, বললেন, না, পারছি না। তোদের ওখানে তো প্রায়ই যাই, এ আর নতুন কি? ও, তুমি একটা ডাম হেডেড। এই বুদ্ধি নিয়ে কি করে যে রিসার্চ করো। ঠিক হ্যাঁ, আরও একটু হিন্ট দিচ্ছি। আজ রাতে আমাদের বাড়িতে তোমাদের সবার ডিনারের নেমন্তন্ন, টুকলুদা আর অনন্তবাবুরও। এবার বলো। আরে এ তো পিয়া, যোগু মামার বন্ধু জয়ন্তী আন্টির মেয়ে। আরে বছর 3 আগে আমাদের সল্টলেকের বাড়িতে ওরা গিয়েছিল। এই বছরে কত বড় হয়ে গেছে। মামাকে নিরুত্তর দেখে আমি বলে উঠলাম, বুঝেছি, আজ নিশ্চয়ই পিয়ার জন্মদিন, হ্যাপি বার্থডে। আর সঙ্গে সঙ্গে অনন্তবাবুও বলে উঠলেন, হ্যাঁ, আমিও বলতে যাচ্ছিলাম, হ্যাপি বার্থডে টু ইউ। রাইট, থ্যাংক ইউ টুকলুদা, অনন্তবাবু। আঙ্কেল, তোমার চেয়ে টুকলুদারা অনেক ইন্টেলিজেন্ট। যোগু মামা উঠে দাঁড়িয়ে জড়িয়ে ধরলেন পিয়াকে, মাথায় হাত বুলোতে বুলোতে বললেন, হায় রে পিয়া, আদর দিয়া তোরে আমি ভরিয়া দিই। ভালো থেকো মা, অনেক বড় হও। আসলে আমি বুড়ো হয়ে যাচ্ছি রে, ব্রেন সেলগুলো মরে যাচ্ছে। তাছাড়া পার্টিকুলার কোনো জন্মদিনে আমি বিশ্বাসও করি না। কেন? আমার কাছে রোজই জন্মদিন। কেন জানিস? রোজ রাতে ঘুমোতে যাওয়ার সময় মনে হয়, কাল যদি ঘুম আর না ভাঙে। ঘুম আর চির ঘুমের মধ্যে খুব একটা ডিফারেন্স নেই। জেগে উঠতে পারলেই নতুন দিন, জন্মদিন। যাব বাবা, তুমি সায়েন্টিস্ট না ফিলোসফার গো। চলি, টাটা। তাড়াতাড়ি যেও, তোমরা গেলে তবে কেক কাটা হবে। বলতে বলতে যেমন করে এসেছিল তেমনই হুশ করে বেরিয়ে গেল। যোগু মামা দীর্ঘশ্বাস ফেলে বললেন, মেয়েটা এত ভালো হয়েছে, ঠিক জয়ন্তীর মতো, মিশুকে, হাসি খুশি। জানি না শেষ পর্যন্ত কি হবে। কেন? কি আবার হবে? জয়ন্তীর সাসপেক্টেড ডিওডেনাল ক্যান্সার। ও জানে না, পিয়াও জানে না। ওরা জানে আলসার হয়েছে, সেরে যাবে। পরিবেশটা আচমকা ভারী হয়ে গেল। একটু চুপ করে থেকে যোগু মামা বললেন, যাই, চান করে নি, গাড়ি এসে যাবে। তোমার অফিস কোথায়? অনুসন্ধান ভবন, CSIR এর হেডকোয়ার্টার। কলিং বেল বেজে উঠল। দরজার ওদিকে এক হাসি মুখ যুবক ইংরেজিতে বলল, প্রফেসর মুখার্জির সঙ্গে দেখা করতে চাই। আপনি? আমায় উনি চিনবে না, বলুন জয়ন্তী ম্যাডাম পাঠিয়েছেন। ও, আসুন। ফর্সা, ছিপছিপে, একটু বিদেশি ঘেঁষা চেহারা ছেলেটি ঘরে ঢুকেই মাথা নুইয়ে নমস্কার করল মামাকে। বলল, স্যার, আমি ডগলাস, জয়ন্তী ম্যাডামের ছাত্র। JNUতে মাস্টার্স করেছি, এখন হোমল্যান্ড গোয়ায় কলেজে পড়ায়। ম্যামের কাছে অনেকবার আপনার কথা শুনেছি। পরশু কাজে দিল্লি এসেছি। আজ পিয়ার জন্মদিন, ম্যাম আটকে দিলেন। শুনলাম আপনি দিল্লিতে আছেন,
রিসার্চ করছেন নতুন প্রজেক্ট নিয়ে, তাই আলাপ করতে এলাম। থ্যাংক ইউ ডগলাস, সো নাইস অফ ইউ। তোমার সাবজেক্ট কি? বায়োফিজিক্স। অনেক কিছুই করার আছে স্যার। রাইট। সায়েন্স কি অদ্ভুত বলো তো, একেবারে নিচু লেভেলে সব একসঙ্গে, তারপর শাখা প্রশাখা, অনেক পরে গিয়ে আবার পটাপট সব জুড়ে যাচ্ছে। হঠাৎ আমার মোবাইল ফোন বাজতে শুরু করলো। বাড়ির নাম্বার। হ্যালো, কে? মা? হ্যাঁ, কোথায় তোরা? মায়ের গলা কেমন যেন অন্যরকম শোনালো। কেন? জেএনইউতে যোগু মামার ফ্ল্যাটে? ওখানে যোগু আছে? হ্যাঁ আছে তো। দে তো শিগগিরই। আমি মামার দিকে ফোন এগিয়ে দিলাম। মামা বললেন, হ্যাঁ দিদি বলো। সে কি? বলো কি, কবে? তারপর ওরা কোথায়? ঠিক আছে, ওদের ঘাবড়াতে মানা করো। টুকলো, তোর কাছে ডব্লিউর সেল নাম্বার আছে? ও মানে ফুল মামার আছে। ঠিক আছে দিদি, আমি ডব্লিউর সঙ্গে কথা বলে নিচ্ছি, তুমি এত চিন্তা করো না। ফোন ছেড়ে দিয়ে মামা বললেন, ডব্লিউকে ধরে দে। কি হলোটা কি? কিছুই বুঝতে পারছি না রে। দিদি বলছে রুরু নাকি পাহাড়ে হারিয়ে গেছে কাল সান্দাকফু যাওয়ার সময়। সে কি? হারিয়ে গেল মানে? ওরা সবাই তো একসঙ্গেই ছিল। কি জানি, তুই ধরে দে তো। ফোনের বোতাম টিপলাম, বাজছে। হ্যালো, ডক্টর নির্বাণ মুখার্জি বলছি। ফুল মামা, আমি টুকলু। যোগু মামা কথা বলবেন। হ্যাঁ ডব্লু, শোন, এইমাত্র দিদি ফোন করেছিল। রুরুর কি হয়েছে রে? স্ট্রেঞ্জ। তোরা এখন কোথায়? ও, কোনো ট্রেস পেলি? পুলিশ চেষ্টা করছে? শোন শোন, তোরা মানেভঞ্জনেই থেকে যা, বউ বাচ্চাদের বুঝিয়ে সুঝিয়ে শিলিগুড়ি পাঠিয়ে দে। ন্যাচারালি। না না, চিন্তা করিস না, আমি কাল ডাইরেক্ট ফ্লাইটে শিলিগুড়ি পৌঁছে যাচ্ছি। নো টেনশন, আই উইল টেক আপ দ্য ম্যাটার, ওকে? ফোন ছেড়ে দিয়ে যোগু মামা চলে গেলেন ল্যান্ড ফোনের কাছে। আবার ফোন তুললেন। हेलो हेलो मिस्टर शर्मा, प्रोफेसर मुखर्जी स्पीकिंग। हाँ, मेरा जो नेक्स्ट फ्राइडे बागडोगरा का एयर टिकट था वो कल ही करवा दीजिए जी, और 2 टिकट भी होगा एक साथ में। नाम लिख लीजिए। ডগলাস বেচারি উঠে দাঁড়িয়েছে, নিঃশব্দে বেরিয়ে গেল। আমাদের দিল্লি ভ্রমণের একেবারে 12টা বেজে গেল। প্রথমে ঠিক ছিল মানেভঞ্জনে আমরা এক রাত কাটাবো। পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার কথাটা অনেকেই বলেছিল। রুরু বলল, কোনো দরকার নেই, হাই অল্টিটিউড প্রবলেম হলে দেখা যাবে। দরকারে মাঝপথে কোথাও রাত কাটাবো, নইলে সান্দাকফুতেই তো 2টো রাত কাটানোর সুযোগ থাকছে। প্রথম দিন যদিও বা ওয়েদারের জন্য সানরাইজ মিসও করি, আরেকটা দিন সুযোগ থাকছে তো। ওর কথায় যুক্তি ছিল। এমন অনেকেই আছেন সান্দাকফু গেছেন, রাত কাটিয়েছেন, কিন্তু বাজে আবহাওয়ার জন্য স্নো রেঞ্জ দেখতেই পাননি। অথচ সান্দাকফুর ওটাই প্রাইম অ্যাট্রাকশন। কলকাতা থেকেই সব ব্যবস্থা করা ছিল। শিলিগুড়ি থেকে রওনা হলাম ভোর 4টে, মানেভঞ্জন পৌঁছালাম 8:30। জীবন মাস্টারের বাড়ি, ওখানে 2টো জঙ্গা জিপ রেডি। হেভি ব্রেকফাস্ট সঙ্গে নিয়ে আমরা স্টার্ট করলাম সকাল 9:30টায়। মোট 10 জনের দল। 2টো জিপে 5 জন 5 জন করে ভাগ হয়ে গেল। একটা জিপে রুরু, জয়ন্তী, টুটুন, চুমকি আর আমার বউ কস্তুরী। অন্য জিপে আমি আর 4টে বাচ্চা। সান্দাকফুর ওটা রাস্তায় প্রথমেই স্যাংচুয়ারির টিকিট নিতে হলো। আমার জিপে একটা পাহাড়ি ছেলে উঠল। ড্রাইভার বলল সে ওর পরিচিত, কালীপোখারিতেই নেমে যাবে। চিতরের মনাস্ট্রি পার হওয়ার পর থেকেই শুরু হলো ভয়াবহ রাস্তা। পাহাড় কেটে স্রেফ নুড়ি পাথর বিছিয়ে তৈরি, যেমন খাড়ায় তেমনই বিচ্ছিরি এবড়ো খেবড়ো। গাড়ি চলছিল ঘন্টায় 5 থেকে 10 কিলোমিটার স্পিডে, আর তাতেই মনে হচ্ছিল যেন হাড়গুলো খুলে যাবে। মেঘমা টুলুং হয়ে গৈরিবাস পৌঁছতে পৌঁছতে বেলা 1টা। মাঝে একবারই চা বিস্কুট খেয়েছি। এর মধ্যে হাত পা ছড়াতে যতবারই নেমেছি, জয়তী এসে ছেলে মানুষের মতো বায়না ধরেছে, প্লিজ ডবলুদা, আমি পাহাড়ি ফুল নেব। ফুল মানে রোডোডেনড্রন, নানা রঙের নানা চেহারার রোডোডেনড্রন।
আমি এক কথাই ওকে খারিজ করে দিয়েছি। আহা, পাহাড়ে ফুল তোলা নিষেধ। গৈরিবাস থেকে খানিকটা এগিয়ে এসে শুরু হয়েছে সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক। ন্যাশনাল পার্কে ঢোকার মুখেই চেকপোস্ট, গায়ে লাগানো চায়ের দোকান, পথের ওপরে টিনের চালে কিছু বাড়ি। পাহাড়ি আদিবাসীরা থাকে, ট্রেকাররাও নাকি রাত কাটিয়ে যান। বড় সাইনবোর্ডে অভয়ারণ্যের গাছপালা জীবজন্তু সম্পর্কে অনেক কিছু লেখা আছে। বাচ্চারা দাঁড়িয়ে দেখছে, ভিডিও তুলছে। বউরা গল্প করতে করতে চায়ের দোকানে ঢুকে গেল। ড্রাইভাররা নেমে ওদিকে কোন একটা বাড়িতে বোধহয় রেস্ট নিতে গেল। বলে গেল 15 মিনিট পরে আসছে। আমি গাড়ি, মানুষ, ক্যামেরা সব এন্ট্রি করিয়ে টিকিট করাচ্ছি চেকপোস্টের অফিসে। রুরু টুটনের পাশে দাঁড়িয়ে সিগারেট টানছে। নির্জন এলাকা, দুপুর 1:30। লোকজন বিশেষ দেখা যাচ্ছে না। হাড় কাঁপানো বাতাস বইছে, শন শন শব্দ হচ্ছে। চায়ের দোকানের বাইরে 3 ভাই দাঁড়িয়ে চা খাচ্ছি। জয়তী রুরুকে ডাকলো, নিচু গলায় কিছু বলল। রুরু শুনে ভ্রু কুচকে বেরিয়ে এলো, একটা সিগারেট ধরালো। কনকনে হাওয়ায় বেশ শীত শীত করছিল। দোকানে বেঞ্চিতে বসে একটা সিগারেট ধরালাম, আর 1 কাপ চায়ের অর্ডার দিলাম। মিনিট খানেক পর টুটুন এসে আমার পাশে এসে বসলো। বেঞ্জি, और एक চায়। ওই রুরু কোথায় রে? ও খাবে না? না, মনে হয় মাইনাস করতে গেছে। আমাদের দুজনের চা খাওয়া হয়ে গেল। প্রায় 5 মিনিট কেটে গেল, রুরু ফিরল না। অদ্ভুত ব্যাপার। আমরা দুজনেই মুখ চাওয়াচাবি করে বাইরে বেরিয়ে এলাম। স্রেফ জল বিয়োগ করতে তো এত সময় লাগার কথা নয়। যাবে কোথায়? চারদিকে তো অঢেল ফাঁকা জায়গা। কদ্দূরে গেল? কাছাকাছি তো খাদের ঢাল। উঁকি দিলাম, না, নেই, কোথাও তো নেই। দোকানের বউটাকে জিজ্ঞেস করলাম। চা বানাতে বানাতে মাঝে মাঝে বেরিয়ে আসছিল। ও কি কিছু দেখেছে? ও বলল একটা ছেলের সঙ্গে নাকি রাস্তা পেরিয়ে রুরু পাহাড়ের দিকে হেঁটে যাচ্ছিল। পাহাড়ের দিকে হেঁটে যাচ্ছিল কেন? হঠাৎ আমার সন্দেহ হলো। ভিতরে 3 মহিলা খোশ গল্পে মত্ত। আমি ঢুকে স্ট্রেট জয়তীকে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার, রুরুকে কোথাও পাঠিয়েছ? জয়তী একটু হকচকিয়ে গেল, হেসে বলল, ডুবুদা আসতে, কেউ শুনে ফেলবে। কোথায় পাঠিয়েছ? কাছেই একটা পাহাড়ি ফুল পেড়ে আনতে, বেগুনি রঙের। আমার চাদরটা দিয়েছি, তাতে করেই মুড়ে আনবে, কেউ দেখতে পাবে না। রুরু পাহাড়ে উঠবে ফুল আনতে? না না, উঠবে কেন, বেশি দূর তো না, কাছেই, রাস্তার ধারে পাহাড়ের গায়ে। জায়গাটাকে দেখিয়ে দিয়েছি। উফ, রাগে আমার গা জ্বলে যাচ্ছিল। বললাম, তুমি কি জানো রুরু এখনো ফিরছে না? ওকে কোথাও দেখতে পাচ্ছি না। বলতে বলতে বেরিয়ে এলাম। টুটনের মুখ থমথমে, ঘন ঘন সিগারেট টানছে। দুজনে দাঁড়িয়ে আছি, কি করবো ঠিক বুঝতে পারছি না। সময় চলে যাচ্ছে, রুরুর দেখা নেই। গাড়ির ড্রাইভার দুজন ফিরে আসছে। আমরা এগিয়ে গিয়ে সব বললাম। ওদের চোখ বড় বড়। নেপালি ভাষায় চিৎকার করে ডাকাডাকি করলো কয়েকবার। পাহাড়ি বস্তি থেকে 10-12 জন নেপালি মানুষ বেরিয়ে এলেন। ওরা সকলে কথাবার্তা বলছিল। তারপর কয়েকটা দলে ভাগ হয়ে চারদিকে ছড়িয়ে পড়ল। আমাদের তখন দাঁড়িয়ে দেখা ছাড়া আর কিছু করার নেই। তাও টুটুন প্রাণপণে কয়েকবার জোরে জোরে চেঁচিয়েছে, রুরু, রুরু। পাহাড়ে পাহাড়ে ধাক্কা খেয়ে সে ডাক আবার ফিরে এসেছে। রুরু আসেনি। বউ বাচ্চারাও সবাই থমথমে মুখে দাঁড়িয়ে আছে। এখন বোধহয় কারো আর ঠান্ডা লাগছে না। জয়তীর অবস্থা শোচনীয়, চোখে জল। প্রায় 2টো বাজতে চলল। এমন সময় সিঙ্গালীলা বনের দিক থেকে একটা ডোরা কাটার জিপ গর্জন করতে করতে বেরিয়ে এলো। সেই জিপে 5 জন যাত্রী। 4 জন জংলা রঙের ছোপ ছোপ উর্দি পরা, পাহাড়ি, পিঠে রাইফেল ঝুলছে। একজন কালো ট্রাউজার, চামড়ার কালো জ্যাকেট, সমতলের লোক। ড্রাইভারের পাশে যিনি বসেছিলেন তার কাঁধে বুকে সরকারি ব্যাচ, বোধহয় দলের চিফ। এতজনকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে নেপালিতে দোকানি মহিলাকে জিজ্ঞেস করলেন। মহিলা কিছু বলল, তারপর আমার দিকে এগিয়ে এলেন। হিন্দিতে বললেন, আপনার লোক কোন দিকে গেছে? কি করে বলবো বলুন তো, কোন দিকে গেছে দেখেছি নাকি? দুম করে পাশ থেকে আমার মেয়ে রুম্পি ভাঙা হিন্দিতে বলে ফেলল, কাকু তো পাহাড়ের দিকে গেছে, কাকিমা ফুল আনতে বলেছিল। ব্যাস, চিফ তেলে বেগুনে জ্বলে উঠলেন। কি ফুল তুলতে গেছে? জানেন এটা ন্যাশনাল পার্ক, এখানে কোনো কিছুতে হাত দেওয়া নিষিদ্ধ।
জানেন আমাদের গুলি করার অর্ডার দেওয়া আছে এখানে। আমি চুপ। আমার ভাই হারিয়ে গেছে, আর তার মধ্যে রুম্পি এসব বলে দিয়ে অন্য জটিলতা তৈরি করেছে। ভদ্রলোক কোনো জবাব না পেয়ে আরও এক ধাপ গলা চড়ালেন। জানেন এই মুহূর্তে আপনাদের 10,000 টাকা ফাইন করতে পারি, এমনকি অ্যারেস্ট করে জেলেও পুরতে পারি। টুটন এতক্ষণ চুপ করেছিল। লক্ষ্য করছিলাম ওর চোয়ালের পেশি ওঠা নামা করছে। হঠাৎ বলে উঠল, যা খুশি করুন, আগে আমাদের ভাইকে খুঁজে দিন, তারপর সবাইকে জেলে পড়ুন, ফাইন করুন। কি আশ্চর্য! এই কথা শুনে ওরা আর একটাও কথা বলল না। সব কজন ঝপাঝপ গাড়িতে উঠে পড়ল। জিপ স্টার্ট করে নেমে গেল নিচের দিকে। এই পর্যন্ত বলে ফুল মামা চুপ করলেন, ঝকঝক করে জল খেলেন। যোগু মামা নিভন্ত সিগারেট অ্যাশট্রেতে গুঁজলেন, চুলে হাত বোলাচ্ছেন আর ভাবছেন। তারপর আর কি, আমরা 9 জন দাঁড়িয়ে আছি, পাজলড, কনফিউজড। যারা খুঁজতে গেছিল মুখ চুন করে ফিরে এলো। রুডোকে কোথাও পাওয়া যায়নি। তখন প্রায় 3:30 বাজে। পাহাড়ে তাড়াতাড়ি সন্ধে নামে। সকলেই আমাদের অ্যাডভাইস করলো এই জায়গাটা সেফ নয়, নামতে হলে এখনই নেমে যেতে হবে। সবাই কান্নাকাটি করছে, জয়তীদের সান্ত্বনা দেওয়া হচ্ছে। শেষ পর্যন্ত সেটাই করলাম। রাতে মানেভঞ্জনে পৌঁছেই থানায় ডায়েরি করেছি। ফুল মামা, রাঙা মামার সঙ্গে মোবাইল ফোন ছিল না? হ্যাঁ, করিনি ভাবছিস? ওখানে সিগন্যাল এতই খারাপ, লাইন আসছিলই না। অনেক চেষ্টার পর যদিও বা 2-1 পেয়েছি, নো অ্যান্সার। বেঁচে বেঁচে কেটে গেল। পুলিশকে নাম্বারটা দিয়েছি, আজকে সকাল থেকে সেটাও সুইচ অফ। বেলা প্রায় 12টা বাজে। এই মুহূর্তে আমরা বসে আছি মানেভঞ্জন থানায়। ফুল মামা, ছোট মামা সবাই আছেন ডিএসপি, এসপি, এসডিপিও সহ পুলিশের আরও কর্তারা। অন্যদিকে বর্ডার সিকিউরিটি ফোর্সের কয়েকজন। ওসি টেনশনে ঘরবার করছেন। কাল দিল্লি থেকে যোগু মামা এমন ঝাঁকুনি দিয়েছেন, দুপুর থেকেই পুলিশ, বিএসএফ সকলে সক্রিয় হয়ে উঠেছে। এসপি প্রবীণ কুমার বললেন, মুশকিল কি জানেন ডক্টর মুখার্জি? পুরো অঞ্চলটার গায়ে গায়ে নেপাল সেটে আছে। এই যে মানেভঞ্জন, তার বেশ খানিকটা নেপালে। নেপালের ফোর্সকে সঙ্গে নেবেন। ওসব এক্সকিউজ শুনে লাভ নেই। সোজা কথা, আমার ভাইকে খুঁজে বের করতেই হবে। বলতে বলতে যোগু মামা একবার ফুল মামার দিকে তাকালেন। ডব্লিউ, অচেনা ছেলেটার ব্যাপারে এদের জানিয়েছিস? যে তোদের গাড়িতে ড্রাইভারের সঙ্গে উঠেছিল, তাকে পাওয়া গেছে? না, সিঙ্গালিলা থেকে নামার সময় 2টো গাড়িতেই 2 জন ড্রাইভার ছিল। আমাদের তখন এমন অবস্থা যে খেয়াল হয়নি। দ্বিতীয় ব্যাপার, ফরেস্ট থেকে জিপে করে যারা বেরিয়েছিল তাদের মধ্যে একজন সিভিলিয়ান ড্রেসে ছিল। সে কোনো কথা বলেনি, সমতলের লোক। ওই গাড়ির নাম্বার মনে আছে? ফুল মামা কিন্তু হতাশভাবে মাথা নাড়লেন। পাশে ছোট মামা ভ্রু কুঁচকে ভাবছিলেন। বলে উঠলেন, ইয়েস, মনে পড়েছে, 5535 WB, ওয়েস্ট বেঙ্গলের নাম্বার। ভেরি গুড। এসপি সাহেব কাইন্ডলি নোট করে নিন। আর্মি বা ফরেস্ট ডিপার্টমেন্টের জিপ। ওই ছেলেটার খবরও পাওয়া যাবে। এরা যেখান থেকে গাড়ি নিয়েছিল সেই গাড়ি দুটো ড্রাইভারকে চেপে ধরলেই ছেলেটার ঠিকুজি ঠিকানা সব বেরিয়ে আসবে। এই যে সাহেব, তুমি এখানে? চিন্তাচ্ছন্ন ছিলাম। আচমকা ডাকে একেবারে কেঁপে গেছি। অনন্ত সরখেল খ্যাক খ্যাক করে হেসে উঠলেন। নিঃশব্দে কখন ঘাড়ের কাছে চলে এসেছেন টেরই পাইনি। তার ওপর কালো চাদর, মাঙ্কি ক্যাপে সমস্ত ঢাকা। উফ, শুধু চোখ দুটো জল জল করছে। ধুত, এই সবসময় ছ্যাবলামো না, ভালো লাগে না। এই দেখো, একটু ঠাট্টাও করা যাবে না। হ্যাঁ, আরে টুকলু, কিছু ভেবো না। স্যার যখন টেক আপ করেছেন, রুডু বাবুকে ঠিক পাওয়া যাবে, বুঝলে? পাওয়া যাবে। এই ঘন জঙ্গল, পাহাড়, গাই নেপাল। যদি কোনো দুষ্কৃতী দল উঠিয়ে নিয়ে যায়, সোজা নিয়ে চলে যাবে নেপালে। ভেবে দেখেছেন? দুর্গম হিমালয় লুকিয়ে রাখবে। আর অন্য সম্ভাবনার কথা ভাবা মাত্র বুকের রক্তটা হিম হয়ে যাচ্ছে আমার। রাঙা মামা যদি ফুল তুলতে গিয়ে পাহাড় থেকে গড়িয়ে পড়ে খাদে, উফ, এই দুটো সম্ভাবনা ছাড়া আর কী বা হতে পারে? এতক্ষণ তাঁবুর বাইরে দাঁড়িয়ে এইসব অলক্ষণে কথা মাথায় ঘুরছিল।
পাহাড় জঙ্গলে অন্ধকারের বুঝি নিজস্ব রূপ আছে। আকাশ দিগন্ত সমস্ত মিলেমিশে একাকার হয়ে যায়। কালো আকাশ উপুর করা বাটির মতো নেমে এসেছে যেন। তার বুকে আতশবাজির মতো জ্বলছে লক্ষ কোটি তারা। ওহ, এ এক অলৌকিক নিসর্গ। শব্দহীন হয়ে পড়ি মাঝে মাঝে। মাঝে মাঝে কর্কশ ডাক ছাড়তে ছাড়তে রাত জাগা পাখি বা পেঁচা উড়ে যাচ্ছে। বাঁদিকের এক পাহাড়ে জ্বলছে হলুদ সাদা অজস্র তারা। দার্জিলিং শহর। যোগু মামা, আমি আর অনন্তবাবু আজ রাত কাটাচ্ছি গৈরিবাস বিএসএফ ক্যাম্পে। মামা সময় নষ্ট করতে চাননি। দুপুর 2টোতেই আমরা বেরিয়ে এসেছি মানেভাঞ্জন থেকে। ফুল মামা, ছোট মামা বারবার আসতে চেয়েছিল, যোগু মামা কিন্তু তাদের থামিয়েছেন। এসে থেকে যোগু মামা ক্রমাগত ফোন করে চলেছেন। কখনো ইংরেজি, কখনো বাংলায়, আবার কখনো হিন্দিতে কথা বলে চলেছেন। কাদেরকে করছেন জানি না। কাছে দাঁড়ালে বড় বিরক্ত হচ্ছেন। সামনে খুলে রেখেছেন ল্যাপটপ কম্পিউটার। ইন্টারনেট চালিয়ে কী সব জটিল অঙ্ক করছেন কে জানে। স্ক্রিনে অদ্ভুত অদ্ভুত যন্ত্রপাতির ছবি ফুটে উঠছে। জয়তী মামি আর জিতের কথা ভাবলেই মনটা কেমন খারাপ হয়ে যাচ্ছে। হঠাৎ অনন্ত সরকার 2 হাতে আমার হাত চেপে ধরলেন। ওই দেখো, দেখতে পাচ্ছ? জঙ্গলের ভেতর দিয়ে দুজোড়া চোখ এগিয়ে আসছে। খুটখুটে অন্ধকারে হলুদ চোখগুলো একেবারে ঝুলছে। ভাল্লুক নাকি? হিমালয়ান ব্ল্যাক বেয়ার। দুজোড়া চোখ আরও উঠে এসেছে। হ্যাঁ, এটা জন্তু, কোনো ভুল নেই। আবছা আলোয় ওদের রোমশ শরীর পরিষ্কার বোঝা যাচ্ছে। এই সময় পাশের তাঁবু থেকে একজন সীমান্তরক্ষী বেরিয়ে এলেন। ये आप लोग इधर क्या कर रहे हैं इतना जाड़े में? अंदर जाइए। ए टॉमी नेरा, आजा 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 आजा। দেখলাম প্রকাণ্ড দুটো কালো রোমশ কুকুর। অনন্ত সরকার যেন বন্ধ নিঃশ্বাস ছাড়লেন। ওদিক দিয়ে আবার যোগু মামার গলা শোনা গেল। টুকলু, কোথায় তোরা? দেখে যা। যোগু মামার মুখোমুখি একজন বয়স্ক সেনা অফিসার বসে। তার হাতে ক্ষত বিক্ষত একটা লাল শাল। এটা এটা কোত্থেকে পাওয়া গেছে? অফিসার হিন্দিতে বললেন, জঙ্গলের নিচে একটা খাদের গায়ে কাঁটা ঝোপে ঝুলছিল। আজ জওয়ানরা খুঁজতে খুঁজতে হঠাৎ পেয়েছে। তুই শালটা চিনতে পারছিস? অবশ্যই, আগের পুজোতেই মা জয়তী মামিকে প্রেজেন্ট করেছিল। বলতে বলতে আমি শিউরে উঠলাম। অঙ্কটা তাহলে মিলে যাচ্ছে। জয়তী মামি এই শালটাই রাঙা মামাকে দিয়েছিলেন পাহাড় থেকে ফুল পেড়ে এতে মুড়ে আনতে। অর্থাৎ যোগু মামার মুখ একেবারে থমথমে। আস্তে আস্তে বললেন, শুধু এই শালটাই পাওয়া গেল? আর কিছু পাওয়া যায়নি? জামা কাপড়ের ছেঁড়া অংশ, টুকরো, কোনো কিছু? অফিসার দুদিকে মাথা নাড়লেন। আচ্ছা আচ্ছা, একটা কথা বলুন তো, ওই লোকেশনে যদি কোনো লোক পাহাড় থেকে গড়িয়ে পড়েন তবে কত দূর পর্যন্ত নিচে পড়তে পারে তার বডি? না, খুব বেশি নিচে নয়। মৃত্যুর সম্ভাবনাও খুব কম। পার্টিকুলারলি ওই জায়গায় টেরেন মোটেই ডিপ নয়। বড়জোর ইনজুরি হতে পারে, টেম্পোরারি সেন্সলেস হতে পারে। আমাদের লোকজন আজ খাদ পর্যন্ত নেমে দেখেছে, কিছু পায়নি। তবে অন্য একটা সম্ভাবনা আছে। কি? সিঙ্গালীলা ফরেস্টে অল্প হলেও লেপার্ডরা ঘোরাফেরা করে, ভাল্লুকও আছে। এই ইন্দো নেপাল হিমালয়ান রেঞ্জ ওদের করিডর। ভয় একটা, এই যে তাদের খপ্পরে যদি পড়েন। পাহাড় থেকে গড়িয়ে নিচে সেন্সলেস হয়ে উনি পড়ে থাকলেন আর ওরা টেনে ভিতরে নিয়ে চলে গেল। তবে সেই প্রবাবিলিটিটাও কম। তাহলে নরম মাটিতে পায়ের ছাপ থাকতো, বরং পচা গন্ধও বেরোতো। মামা ঘাড় নাড়লেন। ল্যাপটপ শাটডাউন করতে করতে বললেন, এখনো পর্যন্ত মনে হচ্ছে রুরু অক্ষত শরীরে বেঁচে আছে, কিন্তু কোথায় গেল সে? কেন গেল? ওকে মিস্টার মিশ্রা, গুড নাইট। কাল সকাল থেকে সেকেন্ড কোর্স অফ অপারেশন শুরু করতে হবে। বিশ্বনাথ তার মধ্যে এসে যাবে। মিশ্র বেরিয়ে গেলেন। বিশ্বনাথ কে মামা? আমার রিসার্চ অ্যাসিস্ট্যান্ট। মামা প্লিজ একটা কথার জবাব দেবে? কি?
তুমি কাল ফোন করার সময় ট্রাভেল এজেন্টকে বলেছিলে তোমার প্লেনের টিকিটকে এগিয়ে দিতে, তার মানে কি? ঠিক ধরেছিস। আমার শুক্রবার বাগডোগরা আসার কথা আগে থেকেই ঠিক করা ছিল। বাগডোগরা থেকে মানেভঞ্জন হয়ে আমারও প্রোগ্রাম ছিল সান্দাকফু, তবে ওদের মতো বেড়াতে নয়, ইন্ডিয়া গভর্নমেন্টের রিসার্চের কাজে। সান্দাকফুতে গবেষণা? হ্যাঁ, আমরা যে কাজটা করছি তার জন্য দুটো অপশন জরুরি। ফার্স্টলি, লোনলি প্লেস। সেকেন্ডলি, ক্লাইমেট মাস্ট বি কুল এনাফ। তোরা গেলে দেখবি সান্দাকফু থেকে কিছুটা এগিয়ে ফালুটের রাস্তায় পাহাড়ের আড়ালে অনেকখানি জায়গা জুড়ে অতি গোপনে একটা গবেষণা চলছে। শেষ পর্যন্ত যদি সফল হতে পারি, ভারত পৃথিবীর মানচিত্রে প্রথম 5টা দেশের মধ্যে এসে যাবে। হ্যাঁ, উই আর কনফিডেন্ট, সফল হবই। আমি একেবারে হাঁ করে শুনছি। ভয় অন্য জায়গায়। আমাদের দেশে তো করাপ্ট মানুষের অভাব নেই। বিদেশি স্পাইদের কোটি কোটি ডলার পাউন্ডের ঘুষ। রুরু আমার ভাই এটা জেনে ফেলেনি তো? গৈরিবাস থেকে সিঙ্গলীলা বেশি দূরে নয়। গাড়ির তুর্কি নাচন বেশিক্ষণ সহ্য করতে হয়নি। কিছু দূর থেকে চোখে পড়ল জঙ্গলে ঢোকার মুখে সেই চেকপোস্ট। কয়েকটি গাড়ি আর লোকজনের জটলা হয়ে আছে। ছোপ ছোপ আর খাকি উর্দির সঙ্গে কিছু স্থানীয় আদিবাসীও আছেন। কাল রাতে পাহাড়ে বৃষ্টি হয়েছে, এখনও পথঘাট ভিজে, জায়গায় জায়গায় জল জমে রয়েছে। আকাশ অবশ্য এখনও মেঘলা। জিপ থেকে নেমে যোগুমামা সোজা গটগট করে হাঁটলেন চায়ের দোকানের দিকে। দোকানি মহিলার মুখ ফ্যাকাশে হয়ে গেল। মামা কিছু বলার আগেই সে বলে উঠল, সচ বলছি সাব, আমি কুছ দেখিনি। ওই সাব রাস্তা ধরে পিছে তারা ভাটছিলেন, ফির কোথায় গেছেন আমি জানে না। সঙ্গে একটা ছেলে ছিল না? জি সাব, লেকিন ওই লড়কা সাবদের গাড়িতেই এসেছিল, নেপালি লড়কা। তাকে আমি চিনে না, এলাকার আদমি নাহি আছে। তাকে পরে আর দেখনি? নাই সাব। ফরেস্ট ডিপার্টমেন্টের সেই লোকদের চেনো? কোন সা? যারা জঙ্গলের দিক থেকে গাড়ি নিয়ে এসেছিল, যে সাবদের সঙ্গে কথা হয়েছিল। पहले 2-4 बार जरूर देखेছে, कितना आदमी আসছে যাচ্ছে সাব, আমার সাথে ऐसा जान पहचान नहीं। মামা কি যেন ভাবলেন, তারপর দোকানের ভিতর ঢুকে বেঞ্চিতে বসলেন। ধীরে সুস্থে একটা সিগারেট ধরিয়ে বললেন, সত্যি তো, কত লোক যাচ্ছে আসছে, কি করে মনে রাখবে? ভালো করে একটু চা খাওয়াতে পারবে? জরুর সাহাব, আবি বানাচ্ছি। মহিলা একেবারে বিগলিত, তাড়াতাড়ি স্টোভে জল বসিয়ে দিল। অনন্তবাবু আর আমিও দোকানের ভেতর চলে এসেছি। বাইরে অন্যরা আছে। অনন্তবাবু দোকানের পেছনের ফাঁকা খাদের দিকে গিয়ে একটু দাঁড়ালেন। এই সময় বাইরে থেকে বিএসএফ অফিসার মিশ্রজি মোবাইল হাতে ভেতরে ঢুকলেন। স্যার, আপনার ফোন। বড় সাহেব লাইনে আছেন। হ্যালো, আচ্ছা, ফরেস্ট ডিপার্টমেন্টেও নেই? আর সেই ছেলেটা কি? না না, এত সহজে ছাড়বেন না। জীবন মাস্টারকে ধরুন, ছোট জায়গা, সবাই সবার মুখ চেনা। ওকে ওকে। ফোন ছেড়ে খুব নিচু গলায় বললেন, যা ভেবেছি তাই। গাড়ির নাম্বারটা ফলস, ওই নাম্বারের কোনো গাড়ি নেই। ছেলেটাকে পাওয়া যাচ্ছে না? না, ড্রাইভাররা বলছে মুখ চেনে, মাঝে মাঝে পাহাড় থেকে ওঠানামা করে, হিচ হাইকিং করে আর কি। এটাই এখানকার রীতি। কালীপুখুরি বা সিঙ্গালীলায় নেমে যায়। বলতে বলতে যোগুমামা চুপ করে গেলেন। হঠাৎ একটু ঝুঁকে নিচের তাকে বিস্কুটের বয়ামের পাশ থেকে একটা লম্বা বড় সড়ো খাম টেনে বার করলেন। ব্রাউন রঙের খাম, মুখ আঁটা, উপরে ইংরেজিতে লেখা, ফ্রম বি চৌরাশিয়া মেজর 1 টু এ ডাই সিলভা কার্নেল। এক কোণে লাল কালিতে পার্সোনাল লেখা। মুহূর্তে দোকানি মহিলার মুখ ফের সাদা হয়ে গেল। এটা কি বহনজি? मुझे मालूम नहीं साहब, जरूर कुछ कागजा আছে, আমার এখানে রেখে যায় और कोई আসে लिए যায়। এদেরকে আপনি চেনেন? जरूर,
दोनों ही आर्मी ऑफिसर अच्छे। हमार दुकान सिर्फ पोस्ट ऑफिस बस। এরা কোথায় থাকে জানেন? বিজয় সাহাব আসে ऊपर থেকে, সান্দাকফু ক্যাম্পে থাকে, हमें बोली আছে। और वो अजय साहब থাকে नीचेर कैंपे, लेकिन कौन सा जगह है हम ही चिने ना। রোজ আসে ওরা? नहीं साहब, हफ्ता में एक दिन। कोई दिन दोनों में मुलाकात हो जाए, चाय बिस्कुट नाश्ता पानी करे, सिर्फ इखाने एकटू बसे बातचीत करे इंग्लिशे, नहीं तो लिफाफा दी जाए। कल विजय साहब ये लिफाफा दिए गेछे, आज शायद अजय साहब आसबे। ও টুকলু, মিস্টার মিশ্রাকে ডাকতো। মিস্টার মিশ্রা, ফোনটা নিন, কথা হয়ে গেছে। আচ্ছা দেখুন তো, এই আর্মি অফিসারদের চেনেন কিনা? একজন সান্দাকফুতে থাকেন, একজন নিচে, বোধহয় আপনাদেরই ক্যাম্পে। মিশ্র খাম নিয়ে নাম দুটো ভালোভাবে দেখলেন, তারপর মাথা নাড়তে লাগলেন। না স্যার, এই নামে আমাদের কোনো স্টাফ নেই। আপনি শিওর? এক মিনিট। উনি মোবাইলে আবার বোতাম টিপতে লাগলেন, তারপর কানে দিয়ে বললেন, স্যার মিশ্র বলছি স্যার। হ্যাঁ, আমাদের এই জোনের ফোর্সে বি চৌরাশিয়া আর এ ডিসেলভা নামের কোনো জওয়ান বা অফিসার আছে কি ইন এনি ব্যাটালিয়ন? জি স্যার। হ্যাঁ, আমি হোল্ড করছি। হ্যাঁ স্যার, প্রফেসর মুখার্জি জিজ্ঞেস করছিলেন। নেই তো স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ আমিও এই কথাই বলেছি। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ স্যার। যোগু মামা খামটা হাতে নিয়ে উঠে দাঁড়ালেন। চলুন মিশ্রাজি, চারপাশটা একবার দেখে আসি। তারপর নিচু গলায় বললেন, এই দোকানে 24 ঘন্টা ওয়াচ রাখতে হবে। স্যার, চায় পিবেন না? হ্যাঁ, ঘুরে আসছি। একদিকে গা ঘেঁষে পাহাড়, সবুজ ঘাস গাছ গুল্ম সবই ভর্তি, মাঝে মাঝে রঙের বিচ্ছুরণও পাচ্ছি বটে। আর রাশি রাশি রডোডেনড্রন, কত যে রং, কত যে পাহাড়, কি বলবো। পথ যেখানে বাঁক নিয়েছে সেখানে পাহাড়ের গায়ে খাঁজ খাঁজ সরু সুঁড়ি পথের আভাস। পাহাড়ি মানুষ, ছাগল ভেড়া ওপরে ওঠে, কিছুটা উঠলেই রডোডেনড্রনের মেলা বসে আছে যেন। মিশ্র বললেন, ওই পাহাড়ের খাদে লাল চাদরটা মিলেছে। আমারও এটাই মনে হচ্ছিল, এখান দিয়েই রুরু উঠেছিল। ভিজে ভিজে পিছল সব দিক, বড়ই পা চেপে চেপে উঠতে হচ্ছে। হঠাৎ খেয়াল হলো, আরে অনন্ত সরখেল নেই তো। উনি কি চায়ের দোকানেই রয়ে গেলেন নাকি? পাহাড়ের মাথায় ঘাসের ফাঁকে ফাঁকে ছোট ছোট বেগুনি ফুল আর হলুদ ফল রয়েছে, সাদা সাদা ধূত্র ফুলও রয়েছে, আর শুধু রডোডেনড্রন আর রডোডেনড্রন। এ যেন রডোডেনড্রন উপত্যকা। খাদের কাছে দাঁড়িয়ে যোগু মামা বিড়বিড় করে বললেন, তাহলে বোধহয় গড়িয়ে পড়েনি। নামা যাক। কোথাও সেলফোন বাজছে কি? না, আমার নয়, অন্য কারো সেলফোন বাজছে। যোগু মামা পকেট থেকে বের করলেন পাম টপ কম্পিউটার কাম মোবাইল। আমি তো একেবারে অবাক চোখে তাকালাম। যোগু মামাকে কোনো কালেও ব্যবহার করতে দেখিনি। মামা হেসে বললেন, বাধ্য হয়ে রাখতে হচ্ছে আর কি, গভর্নমেন্ট অর্ডার। হটলাইন নাম্বার স্ট্রিক্টলি কনফিডেন্সিয়াল। হ্যালো, হ্যাঁ বিশ্বনাথ, কোথায় তুমি? উই আর ওয়েটিং ফর ইউ। টুমলিং পৌঁছচ্ছ, দ্যাট মিনস অ্যানাদার 2 hours। ওকে, আমরা এগিয়ে যাচ্ছি। কি? যা, কেটে গেল। এই হয়েছে মুশকিল, বারবার সিগন্যাল চলে যাচ্ছে। চতুর্দিকে দেখছি, কোথাও অনন্তবাবু নেই। চায়ের দোকানে ঢুকছি, আশ্চর্য, এখানেও তো তিনি নেই। দোকানি মহিলা জানালেন তিনিও লক্ষ্য করেননি। দোকানের পিছন দিকের ফাঁকা জায়গায় গিয়ে ডাকলাম, অনন্তবাবু, অনন্তবাবু। আমার চিৎকার পাহাড়ে পাহাড়ে প্রতিধ্বনি হয়ে আমার কাছেই ফিরে এলো। কয়েকজন এদিকে এসেছে। আমরা দোকানের চালার পিছনে, অল্প খানিকটা চাতাল, তারপরেই ঢাল। পাশ থেকে একজন জওয়ান চেঁচিয়ে উঠল, দেখিয়ে জি, দেখিয়ে, ওই তো, হ্যাঁ না। বলতে বলতে তারা 2-3 জন নামতে থাকে খুব অভ্যস্ত ভঙ্গিতে।
খাদ যেখানে অনেক গভীরে খাড়া নেমে গেছে, তার একটু উপরেই একটা ঝোপের মধ্যে পড়ে আছেন আমাদের অনন্ত সরখেল। পাঁজা গোলা করে তুলে আনা হলো। জলের ছিটে দিতে চোখ মেললেন। অনন্তবাবু, কি ব্যাপার? ওখানে পড়লেন কি করে? উনি চুপ, ফ্যাল ফ্যাল করে সবার মুখের দিকে তাকাচ্ছেন, রুমাল দিয়ে জল মুছছেন। কি হলো? আরে ও অনন্তবাবু! অনন্তবাবু উঠে বসলেন, চোখে মুখে ভয় ফুটিয়ে বললেন, ঝোঁকে দেখছিলুম অনেক নিচে সাদা সাদা কি সব পড়ে আছে, হঠাৎ করে স্লিপ খেলো। পুরো ননসেন্স! কি যে হয়েছিল! রাবিশ! কেন যে পাকামি করতে যান? উঠুন, বেলা হয়ে যাচ্ছে। দুটো জিপ একসাথে রওনা দিল। যোগু মামা ড্রাইভারের পাশে, পিছনে অনন্ত সরখেল এবং আমি। অন্য জিপটায় মিশ্রজি আর 4 জন বিএসএফ জওয়ান। আকাশ ঘন কালো হয়ে এসেছে। টিপটিপ বৃষ্টি শুরু হলো যেন। রাস্তা আরও ভয়ঙ্কর হয়ে উঠছে। নুড়ি পাথর বোল্ডারের মাঝে মাঝে বড় বড় গর্তও আছে। শক্ত হাতে রড ধরে বসে আছে। ঝাঁকুনির চোটে মনে হচ্ছে হাড়গোড় সব খুলে যাবে। দুদিকে গভীর জঙ্গল। অবশ্য আরও খাড়া চড়াই আসছে। ঝেঁপে বৃষ্টি শুরু হলো। বাপ রে, বৃষ্টির কি তোড়! মাঝ দুপুরে এমন আধার ঘনিয়ে এলো, 2 হাত দূরের কিছুই যেন দেখা যাচ্ছে না। ড্রাইভার হেডলাইট জ্বেলে দিয়েছে, তবু সবই যেন ঝাপসা। ड्राइवर जी, इतना बारिश, कहीं पे रुक के वेट करते हैं? नहीं साहब, इधर कोई प्लेन जगह नहीं है, थोड़ा सामने मिलेगा, उधर रुकेंगे। জলের তোড়ে চাকার তলার নুড়িগুলো সরসর করছে। ঘর ঘর করছে ইঞ্জিন। কাঁটা হয়ে বসে আছি গাড়ির ভেতরে। গর্জন করতে করতে জিপ এসে দাঁড়ালো একটা সমতল জায়গায়। ড্রাইভার স্টার্ট বন্ধ করলো। অনন্ত সরখেল ফোঁস করে শ্বাস ফেললেন। কপালের ঘাম মুছে বললেন, বাপ, জীবন হাতে করে যাওয়া মুঠো হালকা হলো তো সিধে স্বর্গ। একবার এসেই এই হাল? যোগু মামা সামনে থেকে হেসে বললেন, আমাকে মাসে 2 বার করে আসতে হয়। কেন স্যার, আর্মি হেলিকপ্টার থাকে না? না মশাই, অনেক খরচ। 2-1 বার অবশ্য বাধ্য হয়ে আসতে হয়েছে। আপনি স্যার মহাপুরুষ। আপনার স্যার জীবন মৃত্যু মুক্ত চিত্ত, নৃত্য ভাবনাহীন। আমরা স্যার এতেই খলখলে যাচ্ছি আবার বিষাক্ত উপত্যকায়। বিষাক্ত উপত্যকা মানে? এই তো টুকলু, কিছুই জানো না? হ্যাঁ, জেনে রাখো, তিব্বতী ভাষায় সান্দাকপুর অর্থ হচ্ছে বিষাক্ত উপত্যকা। বুঝলে স্যার? ঠিক বলেছি তো? না, বলেননি। মানে বিষাক্ত উপত্যকা নয়, বিষাক্ত গাছগাছড়ার উপত্যকা। প্রাচীন তিব্বতী মানুষেরা বলতেন। কেন বলতেন তার অবশ্য কোনো কারণ খুঁজে পাওয়া যায়নি। হিমালয়ের সব পাহাড় জঙ্গলই নানা। মামা থেমে গেলেন, ভ্রু কুঁচকে তাকিয়েছেন বাইরের দিকে। বৃষ্টি কমেছে, আকাশ স্বচ্ছ হয়ে আসছে। আমিও দেখতে পেয়েছি জঙ্গলের কাদা পাথরের ওপর কাত হয়ে পড়ে আছে একটা গোল চাকতির মতো যন্ত্র, অনেকটা ডিশ অ্যান্টেনার মতো। তার ঠিক মাঝখানে লাল আলো দপদপ করছে। ফুরফুরে বৃষ্টির মাঝে যোগু মামা নেমে পড়লেন। আমিও যন্ত্রটার কাছে গিয়ে দাঁড়িয়েছি। মামা উবু হয়ে দেখছেন আর বিড়বিড় করছেন, খুব পাওয়ারফুল অডিও রিসেপ্টর, বিদেশি। মনে হচ্ছে ওপর থেকে ঝোড়ো হাওয়ায় গড়িয়ে পড়েছে। ওই দেখো, কেবল টানা রয়েছে, এখনো চালু আছে, তাই না? মিশ্রাজি, আপনি নিচে খবর পাঠান এই লোকেশনে আর্মড গার্ড পোস্টিং করতে। আরে ওটা কি দেখ তো। জল কাদার মধ্যে একটা ডাঁটি উঁচু হয়েছিল। রোদ চশমা অর্থাৎ গগলস কুড়িয়ে নিলাম। পুরো আস্ত আছে। কার এটা? রাঙা মামার কি? দে আমাকে দে, বেলা পড়ে আসছে। জিপ স্টার্ট দিল। সামনে শেষ জনপদ কালীপুখরি। আকাশ এখন ফর্সা, মেঘের চিহ্ন মাত্র নেই, ঝকঝকে নীল। কে বলবে একটু আগেই এমন বৃষ্টি হচ্ছিল?
পাহাড়ের প্রকৃতি এমনই বুঝি। মামা, আগে এতবার এসেছো, এটা তোমার চোখে পড়েনি? কি করে পড়বে? পাহাড়ের বা গাছের মাথায় ফিট করা ছিল, ছিঁড়ে না পড়লে কি আমরা দেখতে পেতাম? জিপ থামলো কালী পোখরিতে। ড্রাইভার এটা চা খাবে তাই নেমে গেল। গুটি কয়েক টিনের চালের বাড়ি রয়েছে, তাদের অধিকাংশই নেপালে। এমনকি গাড়ির পথও গেছে নেপালেরই মধ্যে দিয়ে। পথের উপর তীর চিহ্ন দেওয়া আছে। ডান দিকে উঠেছে সান্দাকফুর দিকে, বাঁ দিক নেমেছে জড়ি পোখরির দিকে। নেপালি ভাষায় পোখরি মানে পুকুর। এখানে ছোট্ট একটা ডোবাও রয়েছে, তবে তার জল বড় কালচে, তাই তার নাম কালী পোখরি। বৃষ্টির পরে ঠান্ডা কয়েক গুণ বেড়ে গেছে দেখছি, কাঁপুনিও দিচ্ছে। একজন জওয়ান গাড়ির মধ্যেই চা দিয়ে গেল। এবারের পথ আক্ষরিক অর্থে গা শিউরানো। প্রায় ৮০ ডিগ্রি অ্যাঙ্গেলে উঠে গেছে উপরের দিকে, এক একটা ৩০ ডিগ্রির বাঁক। গাড়ি গোঁ গোঁ করতে করতে কোনো রকমে শিখরে উঠছে। এক চুল এদিক ওদিক হলে সোজা স্বর্গ। অনন্তবাবু চোখ বুজে রড ধরে বসে আছেন, ঠোঁট দুটোই শুধু নড়ছে। একটু কাছে ঝুঁকে শুনতে পেলাম গায়ত্রী স্তোত্র। যম যন্ত্রণা শেষ হলো ৫০ মিনিট পরে। হঠাৎ যেন পাহাড় ডিঙিয়ে আমরা এসে নেমেছি এক বিস্তীর্ণ প্রান্তরে। যেদিকেই তাকাই হিমালয়ের ঢেউ। পূব দিকে আকাশের গায়ে জেগে আছে সব বরফে ঢাকার শৃঙ্গ, ছড়ানো ছেটানো সুদৃশ্য সব বাড়ি। পথ করে তিব্বতী পতাকা উঠছে। যোগুমামা বললেন, অনন্তবাবু, বিষাক্ত উপত্যকায় আপনাকে স্বাগত জানাই। সান্দাকফু বাঁচলো। জিপ দুটো কিন্তু থামল না। পিডাব্লিউডির বাংলোর আর শেরপা চলে রেজর্টের মাঝের নুড়ি বিছানো রাস্তা ধরে এগিয়ে চলল। এই পথ সোজা গেছে ফালুটে। বাঁ দিকে বিএসএফ ক্যাম্প। জওয়ানরা একটু ফাঁকা জায়গায় ক্রিকেট খেলছিল। খেলা থামিয়ে দেখছে। কোথাও রেডিও বাজছে, তাতে আবার নেপালি গান চলছে। গাড়ি মূল রাস্তা ছেড়ে উঠে এলো বাঁ দিকে। অনেকখানি জায়গা কাঁটা তার দিয়ে ঘেরা, তার বাইরেই অবশ্য দাঁড়ালো। আচ্ছা, আমরা থাকবো কোথায়? এই খোলা মাঠে? যোগুমামা লাগেজ নিয়ে নামলেন। কাঁধের ব্যাগ থেকে বের করলেন সর্বক্ষণের সঙ্গী ল্যাপটপকে। বাঁ পকেটে হাত ঢুকিয়ে আনলেন টিভি ভিসিডির রিমোটের মতো দেখতে একটি যন্ত্র। দ্রুত ল্যাপটপ চালু হয়ে গেল। মামা খুটখুট টাইপ করছেন, ক্লিক করছেন। একটা সংখ্যাও ভেসে উঠল। রিমোটের বোতামে পরপর সংখ্যাগুলো টিপলেন। না, কিছু হচ্ছে না তো। কি করতে চাইছেন যোগুমামা? যোগুমামা ভ্রু কুঁচকে কিছু ভাবছেন, সেটা বুঝতে পারছি। ল্যাপটপে আবার নতুন কিছু লিখলেন। একটা মিউজিক বেজে উঠল। আবার ক্লিক করলেন। আরেকটি সংখ্যা ফুটে উঠল। সঙ্গে সঙ্গে রিমোটের বোতামেও পরপর সেই সংখ্যাগুলোই টিপলেন। গম্ভীর একটা জ শব্দ উঠে আসছে কোথাও থেকে। কয়েক মুহূর্তের মধ্যে মাটি ফুঁড়ে উঠে এলো একটা ছোট্ট ঘর। ম্যাজিকের মতো নিজে থেকে তার স্লাইডিং দরজা সরে গেল। আমরা একেবারে হতভম্ব। কি রে, হাঁ করে দাঁড়িয়ে রইলি কেন? আয় ভেতরে আয়। আমার ল্যাবরেটরি। ল্যাবরেটরি? আহা, ভিতরে আয়, সব দেখতে পাবি। মিস্টার মিশ্রা, গুড নাইট। কোনো খবর হলে ফোন করবেন, নাম্বার তো আপনার কাছে রয়েছে। অনন্তবাবু আর আমি ঘরের মধ্যে ঢুকতেই মামার রিমোট টিপলেন। দরজা বন্ধ হয়ে গেল। গোঁ গোঁ শব্দে নিচে নামছে। এটা একটা লিফট। লিফট থামল। দরজা খুলে গেল। আবার প্রবল ধাক্কা। এ কোথায় এসেছি? মাটির নিচে? এ যে স্বপ্নপুরী, কোনো 5 তারা হোটেলের চেয়ে কম কিচ্ছু নয়। পাশাপাশি 3টে বেডরুম, 2টো করে বেড পাতা, মধ্যে ড্রয়িং কাম ডাইনিং স্পেস, কিচেন, রেফ্রিজারেটর, ওভেন, সব কিছু। এমনকি জেনারেটরের মৃদু শব্দ পর্যন্ত পাচ্ছি। যে কোনো একটায় তোদের লাগেজ রেখে এদিকে আয়। যোগুমামা ডাইনিং স্পেসের উপরান্তে চলে গেলেন। ওখানে সারি সারি সাদা স্লিপার রাখা।
জুতো মোজা খুলে উনি একজোড়ায় পা গুলিয়ে দিয়েছেন। আমরাও তাই দিলাম। দেওয়ালের গায়ে 3 রঙের 3টে বোতাম, সবগুলোই বার 2 টিপলেন। দেওয়ালের দরজা সরে গেল। এবার সত্যি আমরা পাক্কু হারা। বিশাল হল ঘর, সেই ঘর জুড়ে বিশাল প্লান্ট বসানো। একদিকে বিশাল বেলজারের মধ্যে নানা রঙের বিচ্ছুরণ ঘটছে। রঙিন তরল ছুটে যাচ্ছে ফাইবার গ্লাসের নলের মধ্যে দিয়ে। পরপর কোনো একটা রিয়াকশন ঘটে চলেছে। সেই তরল ফিরে আসছে আবার বেলজারে। এক্ষুনি প্রবল জলস্রোতে একটা মিনি টারবাইন বন বন করে ঘুরছে। তার গায়ে কেবল লাগানো, কেবলের তারের অন্য প্রান্তে নানা রঙের বাল্ব সিরিজ কানেকশন বসানো। আলোর মালা জ্বলছে। আমরা একেবারে স্ট্যাচু। মামা, এ তো থার্মাল পাওয়ার প্ল্যান্ট। আমি একটু সামলে নিয়ে বললাম, এই ইলেকট্রিসিটি জেনারেশন হচ্ছে, তাই না? কিন্তু 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 কি বল? এনার্জির সোর্স কোথায়? শক্তির উৎস কে? কই কোল বা অন্য কিছু তো দেখছি না। হিট আসছে কোত্থেকে? গুড, ঠিক বলেছিস। তবে তোর এটাও বোঝা উচিত ছিল, এই রিমোট জায়গায় সাধারণ থার্মাল পাওয়ার প্ল্যান্ট নিয়ে রিসার্চ করার জন্য ভারত সরকার হিউজ অ্যামাউন্ট খরচ করবে না। জগবন্ধু মুখার্জিকে দায়িত্ব দেবে না। কি ঠিক তো? তার মানে তুমি আচ্ছা আচ্ছা, এটা কি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট? পরমাণু বিদ্যুৎ, পরমাণু চুল্লি? রাইট। যোগু মামা আমার পিঠ চাপড়ে দিলেন, বললেন, এনরিকো ফার্মি যে কাজ শুরু করেছিলেন 1934-এ, বিজ্ঞানের সেই সেরা আবিষ্কার মানুষের কাছে হয়ে দাঁড়ালো চরম অভিশাপ। পরমাণু শক্তিকে কাজে লাগানো হলো হিরোশিমা নাগাসাকিতে মানুষ খুনের কাজে। আবিষ্কার কিন্তু ব্যর্থ হয়নি। মাত্র 1 কেজি ইউরেনিয়ামকে ভেঙে ফেললে যে তাপ বের হয় তা 17 টন কয়লা পোড়াবার তাপের সমান। বিজ্ঞানীরা শুরু করলেন এই তাপকে বিদ্যুতে পাল্টে দেওয়ার গবেষণা, খুব সাবধানে, সন্তর্পণে। কারণ পরমাণু শক্তির উৎস ইউরেনিয়াম 235 ভয়ঙ্কর তেজস্ক্রিয়, রেডিও অ্যাক্টিভ। সফল হলেন, কিন্তু সেখানেও শুরু হলো নতুন লড়াই, শক্তির আস্ফালন। আস্ফালন? হ্যাঁ, যেসব দেশ এই নো হাউ জেনে ফেলেছে তারা অন্যদের বাধা দিতে শুরু করলো। পরমাণু নিয়ে গবেষণা চলবে না, গবেষণা করলে সব দিক দিয়ে তাদের ভাতে মারা হবে। ইউরেনিয়ামের ভাণ্ডারও ওই দেশগুলোতে অঢেল, অন্যদের ভাণ্ডার অনেক কম। সুতরাং পরমাণু বিদ্যুৎ প্ল্যান্ট ওই সব দাদা দেশরা বসিয়ে দেবে। তার জন্য তাদের দিতে হবে কোটি কোটি টাকা। এটা নিয়েই তো আমাদের দেশে এখন বিতর্ক চলছে, পরমাণু শক্তি সই করা হবে কি হবে না। ঠিক। এটা বোধহয় জানিস, ভারতে ইউরেনিয়াম না থাকলেও আমাদের আছে থোরিয়াম। থোরিয়াম নিজেও রেডিও অ্যাক্টিভ মেটাল, তেজস্ক্রিয় মৌল। তবে ইউরেনিয়ামের চেয়ে তার তেজস্ক্রিয়তা কিছুটা কম। সুতরাং থোরিয়ামকে স্বচ্ছন্দে কাজে লাগানো যেতে পারে ইউরেনিয়ামের বিকল্প হিসেবে। আচ্ছা, তুমি কি এই রিসার্চ করছো মামা? থোরিয়াম থেকে পরমাণু বিদ্যুৎ? হ্যাঁ রে টুকলু, কিন্তু বিষয়টা এত সিক্রেট, সেন্ট্রাল মিনিস্ট্রির টপ মোস্ট লেভেল ছাড়া কেউ জানে না। যদি বাইরে বেরিয়ে যায় সর্বনাশ হয়ে যাবে। আচ্ছা, গবেষণা কি তুমি একা করছো? মানে এই এত বড় প্লান্ট, এই নির্জন জায়গা? না, ঠিক একা নয়। যার সঙ্গে আমার ফোনে কথা হচ্ছিল সে বিশ্বনাথও আছে, খুব রিলায়েবল। তবে বিশ্বনাথও চেইন রিয়াকশনের ধাপগুলো জানে না, জানতে দিই না। দিল্লি থেকে একবার আসি, খানিকটা জুড়ে দিয়ে চলে যাই। ও সেই সময় এখানে এসে দেখাশুনো করে। ওর অবস্থা অন্ধের হস্তি দর্শনের মতো, এক একটা অংশ দেখছে, সবটা নয়। তোমার রিসার্চ এই মুহূর্তে কোন লেভেলে? ধরে নে 90% কাজ হয়ে গেছে, 10% বাকি। সবটাই আছে আমার ল্যাপটপে। সিএসআইআরে যখন কাজ করি সেও ল্যাপটপ খুলে, কখনো অনলাইন নেটে, কখনো অফলাইনে। আর যদি ল্যাপটপটা কেউ হাতিয়ে নেয়? কিছুই হবে না, এমনভাবে পাসওয়ার্ড দেওয়া আছে ফাইল খুলবে না। তবু যদি ধর কেউ ডিকোড করেও ফেলে, কম্পিউটারে ভাইরাস প্রোগ্রাম করা আছে,
সব ক্যালকুলেশন সেকেন্ডে উড়ে যাবে। তখন ফর্মুলাটা পুরো মুছে যাবে? না না, ব্যাকআপ নেওয়া আছে। গুড ইভিনিং স্যার। চমকে উঠেছি, কখন যে বিশ্বনাথ নেমে এসেছেন বুঝতেই পারিনি। ইভিনিং ইভিনিং। এত দেরি হলো? বৃষ্টিতে আটকে পড়েছিলে? হ্যাঁ স্যার, টুমলিং থেকে খাবারটা প্যাক করাতে গিয়েই তো দেরি হয়ে গেল। ও, পরিচয় করিয়ে দিই, আমার ভাগ্নে টুকলু, এলিয়াস অর্ণব আর অনন্তবাবু। নমস্কার, আমি বিশ্বনাথ চতুর্বেদী। স্যারের কাছে আপনাদের কথা অনেক শুনেছি। আমাদের কাজ দেখছিলেন? তবে কিছুই বুঝিনি। আমার অবস্থাটাও তাই। স্যার যা বলেন সেইটুকুই করি। আমি হলাম গিয়ে অ্যাসিস্ট্যান্ট কাম বেয়ারা, অল ইন ওয়ান। স্যার, আসার পথে একটা খারাপ খবর পেলাম, আপনার ভাই সুরজিৎ বাবু বেড়াতে এসে নিখোঁজ। হ্যাঁ, সেই জন্যই দুদিন আগে ছুটে আসতে হয়েছে। খুবই চিন্তায় আছি। আমার মনে হয় স্যার ওকে কিডন্যাপ করা হয়েছে। হয়তো কেউ কোনোভাবে এই রিসার্চ জেনে ফেলেছে। রাঙা মামা কিডন্যাপ? কারা করতে পারে এ কাজ? পরমাণু দেশগুলোর কোনো চক্র? জানি না। আহা, কি দেখিলাম! ক্লাস 8-এ এই লাইনটি পড়েছিলাম। ঠিক ওই ব্রাহ্ম মুহূর্তে দেবেন্দ্রনাথের সেই হিমালয় ভ্রমণের 3টি শব্দ গুনগুনিয়ে উঠল মনের মধ্যে। এই শোভা বর্ণনা করা অসম্ভব। পূব দিকে লালচে আভা দেখা দিচ্ছে। ঝকঝকে নীল আকাশে পরপর জেগে উঠেছে হিমালয়ের তুষার শৃঙ্গ, কাঞ্চনজঙ্ঘা, এভারেস্ট, পান্ডিম, মাকালু, কুম্ভকর্ণ আর কোকটাং। তাদের ধবল শরীরে একটু একটু করে ছড়িয়ে পড়ছে তরল কাঁচা সোনা। সম্মোহিতের মতো তাকিয়ে আছি। কে যেন আমায় বলেছিল এই গিরিশৃঙ্গগুলির একত্রে নাম স্লিপিং বুদ্ধা। হা হা, কি কল্পনা! অদ্ভুত। ঠিক মনে হচ্ছে বিশাল দেহী শ্বেত মানব শুয়ে আছে আকাশের গায়ে। কনকনে হাওয়ায় কানের লতিটা পর্যন্ত চিনচিন করে উঠছে। তবু যেন নড়তে পারছি না। অনন্তবাবুর মতো লোকও 2 চোখ দিয়ে কিলছেন যেন। বিশ্বনাথ বললেন, আপনারা থাকুন, যাই একটু জগিং করে আসি। আমরা কি ওয়েট করব? না না, আপনারা নেমে যাবেন। আমার কাছে ডুপ্লিকেট রিমোট কি আছে। প্রায় আধ ঘন্টা 2 চোখ ভরে দেখলাম ভোরের সান্দাকফু। অনেক টুরিস্ট ছবি তুলছেন। ছবিতে আর কতটুকুই বা চেনা যায়। রোদ উঠে গেছে। বিশ্বনাথ অবশ্য ফেরেননি। হাঁটতে হাঁটতে চলে এসেছি কাঁটা তারে ঘেরা ফাঁকা জায়গায়। পকেট থেকে রিমোট চাবি বের করে টিপলাম। 63636। কালকের মতো মাটি ফুঁড়ে উঠে এলো লিফটটা। আমরা পাতালে প্রবেশ করলাম। যোগু মামা কি ম্যাজিক জানেন? টোস্ট, অমলেট, পটে চা সাজানো আছে ডাইনিং টেবিলে। একপাশে কালকে সেই গগলসটাও রয়েছে। শেষ প্রান্তের বেডরুমটা মামার, দরজা ভেজানো। টয়লেট থেকে জলের আওয়াজ পাচ্ছি। বিছানায় পড়ে আছে একটা মুখ ছেঁড়া ব্রাউন খাম, কম্পিউটার প্রিন্ট একতারা কাগজ। মামা এই নিয়েই ব্যস্ত ছিলেন। বললাম, গুড মর্নিং। মামা বেরিয়ে এলেন, চান টান সেরে ফিটফাট। কিন্তু মামার মুখের ভাব অন্যরকম লাগছে কেন? উপর অবশ্য স্বাভাবিক, কিন্তু ভিতর থেকে যেন তা না। সানরাইজ দেখলি? দারুণ না? বিশ্বনাথ ফেরেনি? আমরা যখন সূর্যোদয় দেখতে উপরে উঠছিলাম তখনও মামা জাগেননি। কাল বুঝিয়ে দিয়েছিলেন কিভাবে রিমোট চালাতে হবে। চায়ের দোকান থেকে পাওয়া না? কি আছে গো? দেখছি। অনন্তবাবু ঘরে ঢুকলেন, হাতে এক মুঠো কুচনো কাগজ। স্যার, ওয়েস্ট পেপার বাস্কেটে পড়েছিল, আমরা ফেলিনি কিন্তু। বাস্কেটে? সাবধানে টেবিলে রাখুন তো, দেখতে হবে। ছাপা কাগজ আর ব্রাউন খামের টুকরো। মামা টুকরোগুলো পরপর জোড়া দিতে লাগলেন। মামা, নাশতা যে ঠান্ডা হয়ে যাচ্ছে। হোক, গরম করে নেব। কি দেখলেন জানি না, সবগুলো জড়ো করে একটা পলিথিন প্যাকেটে ঢুকিয়ে দিলেন। তার মধ্যে ঢুকিয়ে দিলেন বিছানার কাগজপত্র। তারপর বললেন, চল
চটপট সব করে ফেলতে হবে। কথাটার কোনো মানে বুঝলাম না। অনন্ত সরখেল টোস্টে কামড় দিয়ে বললেন, আহ, কি দৃশ্য দেখলো মাইরি, হাড়গোড়ের সব ব্যথা জুড়িয়ে গেল। স্যার, আপনি দেখেছেন? মামা অবশ্য জবাব দিলেন না। খুব তাড়াতাড়ি খাচ্ছেন। ঝড়ের বেগে ব্রেকফাস্ট ছেড়ে উঠে পড়লেন, হাঁটা দিলেন ওই প্রান্তের দেওয়ালের দিকে। ওর ওপারে ল্যাবরেটরি আছে। হঠাৎ আমার খেয়াল হলো টেবিলের ওপর সেই গগলসটা তো নেই। কে নিল? পাশের সেন্টার টেবিলের টেলিফোনটা বেজে উঠল। ল্যান্ডফোনই ভরসা। আমি তুললাম। হ্যালো, मिश्रा बोल रहा हूँ, मुखर्जी साहब। नहीं, दे रहा हूँ। মামা ধরলেন। হ্যাঁ বলুন। বাহ, এখন কোথায়? কনফারেন্স করেছে? কাস্টাডিতে রাখুন, পৌঁছে যাচ্ছি। ওকে। ফোন রেখে বললেন, জালে পাখি পড়েছে, চায়ের দোকানে এসেছিল খাম নিতে। এখনই আমাদের যোগু মামার কথা শেষ হলো না। স্লাইডিং ডোর হঠাৎ সরে গেল। ল্যাবরেটরি থেকে বেরিয়ে এসেছেন বিশ্বনাথ চতুর্বেদী। কখন নিচে নেমেছেন জানি না, কিন্তু এ তো অন্য মানুষ। সর্বাঙ্গ দিয়ে রাগ হিংসা ফুটে বেরোচ্ছে, হাতে রিভলভার। তিনি কেটে কেটে বললেন, সব শুনেছি। জানি, প্যারালাল লাইনে ফোন ওঠালে বোঝা যায়। এও জানি যে ধরা পড়েছে সে তোমার বন্ধু। তার মাধ্যমে খামে করে তুমি ইনফরমেশন লিক আউট করছিলে। খামের ওপরে হাতের লেখাটা তোমার, নাম পদবি সব ফলস। ওই যে গগলসটা তোমার বুক পকেটে, ওটা আমরাই কুড়িয়ে আনি জঙ্গল থেকে। ঝড়ে তোমাদের রিসেপ্টরের অ্যান্টেনা পড়ে গিয়েছিল, সেটা দেখতে যখন গিয়েছিলে বেখেয়ালে জঙ্গলে পড়ে গিয়েছিল। বোকার মতো সেটা আজ এই টেবিল থেকে তুলে নিয়েছ। আসলে গগলসটা খুবই দামি, তাই না বিশ্বনাথ? ফাইন, আপনি সব জেনে গেছেন, সুতরাং এটাও বুঝতে পারছেন আমার বন্ধুটিকে ছেড়ে দিতে হবে। ছেড়ে দিতে হবে? হ্যাঁ, জাস্ট নাও। আপনি মিশ্রকে ফোন করে দিন, নইলে। বলতে বলতে রিভলভার ধরল আমাদের দিকে, বলল, নইলে আপনারা কেউ বেঁচে কিন্তু ফিরতে পারবেন না। যোগু মামা একেবারে নির্লিপ্ত। তিনি হেসে বললেন, কি করবে? গুলি করবে? তুমি জানো না এই আন্ডারগ্রাউন্ডে সাউন্ড ভাইব্রেশনে কি হবে? সব ভেঙে চুরে ধসে পড়বে। আমাদের সঙ্গে তুমিও চাপা পড়বে। প্লিজ প্রফেসর, আমাকে বোকা বানানোর চেষ্টা করবেন না। এই রিভলভারের সাইলেন্সার এত পাওয়ারফুল, একটুও শব্দ হবে না। ট্রিগারটা টিপবো আর ব্যাস, ফিনিশ। 3টে লাশ পড়ে থাকবে শুধু, আমি বেরিয়ে যাব। ধপ করে শব্দ হলো। অনন্ত সরখেল কেতরে পড়েছেন সোফায়। সেদিকে একবার তাকিয়ে যোগু মামা একই রকম ভঙ্গিতে বললেন, বেরিয়ে কোথায় যাবে বিশ্বনাথ? তোমার বন্ধুকে তো পুলিশ ছাড়ছে না। সব ইনফরমেশন টেনে বের করবে ওর পেট থেকে, তারপর তোমাকেও ঠিক ধরে ফেলবে। আর আপনার ভাই, তার কি হবে? রুরু কি তোমাদের হাতে? তুমি শিওর? শোনো বিশ্বনাথ, একসঙ্গে অত অবধি ভেবো না। সোজাসুজি বলো তুমি ঠিক কি চাও, একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে আসা যায় কিনা দেখি। বিশ্বনাথের চোখে দোলাচল। কয়েক সেকেন্ড ভেবে নিয়ে বলল, ঠিক আছে, আমার দুটো শর্ত আছে। প্রথমত, আমার বন্ধুকে ছেড়ে দিতে হবে, আর দ্বিতীয়ত, থোরিয়ামের চেইন রিয়াকশন ফর্মুলাটা আমার চাই। এর বদলে আমি আপনাদের ছেড়ে দেব। যোগু মামা স্থির চোখে তাকিয়ে আছেন, তারপর বললেন, আচ্ছা, প্রথম দাবি মেনে নিচ্ছি। দ্বিতীয় দাবির ক্ষেত্রে আমাদের কন্ডিশন হচ্ছে আমি তোমায় ওই ফর্মুলা হ্যান্ড ওভার করবো ওপেন গ্রাউন্ডে পৌঁছে। তুমি ফোন করে তোমার লোকজনকে জানিয়ে দাও, ওরা তোমাকে নিতে চলে আসবে। ফর্মুলাটা দেবেন কিভাবে? কেন, তুমি তো জানো আমার ল্যাপটপে সবটা লোড আছে, ওটা দিয়ে দেবো, কোড নাম্বার বলে দেবো। বিশ্বনাথের চোখ চকচক করে উঠল। তবে তুমি এটাও জানো এখনো আমরা 100%-এ পৌঁছতে পারিনি। আরে স্যার, ওটা নিয়ে আপনাকে ভাবতে হবে না, ওরা বাকিটা করে নেবে সব। আপনি ফোনটা করুন, কুইক। যোগু মামা বাধ্য ছেলের মতো সোফায় বসে ফোন তুললেন। হ্যালো হ্যালো মিস্টার মিশ্রা, মুখার্জি বলছি। শুনুন, যাকে আপনারা কাস্টাডিতে নিয়েছেন ছেড়ে দিন। হ্যাঁ, আমি বলছি, ও আমার অ্যাসিস্ট্যান্ট বিশ্বনাথের ক্লোজ ফ্রেন্ড। হ্যাঁ হ্যাঁ, গাড়ির ড্রাইভারকেও ছেড়ে দেবেন। নাম বলেছে?
অ্যালবার্ট ডগলাস, হ্যাঁ এটাই আসল নাম, বুঝেছি। দিল্লিতে দেখা হয়েছিল আমার সঙ্গে। ওকে। অবাক হয়ে দেখছি মামার কাণ্ড। একটা শয়তানের ভয়ে উনি সব মেনে নিচ্ছেন। থ্যাংক ইউ প্রফেসর। বিশ্বনাথের মুখে স্বস্তির হাসি ফুটে উঠল। সে বলল, এবার নেক্সট। হ্যাঁ উপরে চলো, দিয়ে দেবো। ঠিক আছে, আমি আমাদের নেটওয়ার্কে জানিয়ে দিচ্ছি, ওরা আমায় নিতে আসবে। বিশ্বনাথ হাতে তুলে নিল ফোনটা। বিড়বিড় করে কি বলল শুনতেই পেলাম না। উই হ্যাভ টু ওয়েট ফর 10 মিনিটস। নো প্রবলেম, তোমার যদি কিছু গুছিয়ে নেওয়ার থাকে নিয়ে নাও। আর রিভলভারটা উঁচিয়ে রাখার প্রয়োজন নেই। জগবন্ধু মুখার্জি যখন কথা দিয়েছে নড়চড় হবে না। তবে এটাও জেনে রাখো, আমি যদি চাইতাম তোমাকে শায়েস্তা করতে আমাদের বেশিক্ষণ লাগতো না। চাইনি কেন জানো? বিশ্বনাথ এক দৃষ্টে তাকিয়ে আছে। চাইনি কারণ এই গবেষণায় তুমি আমার একমাত্র সহকারী ছিলে। এটা আমার লজ্জা। তোমার সঙ্গে এতদিন কাজ করেছি, তোমাকে চিনতে পারিনি। এই রিসার্চে তোমার অবদান কম নয়। আমি যদি আবিষ্কারের মা হই, তুমি বাবা, দুজনের নাম একসঙ্গে লেখা থাকতো ইতিহাসে। যাকে যা হয়নি তা নিয়ে ভেবে লাভ নেই। একটা কথা তোমায় জিজ্ঞেস করতে ইচ্ছে হচ্ছে। বলুন। ধরে নিচ্ছি তোমরা প্রজেক্ট কমপ্লিট করবে, তারপর কমার্শিয়ালি মার্কেটিং করব। ভেরি সিম্পল। তবে সবার আগে এই ডিসকভারির পেটেন্টটা নিয়ে নেব। অন্য কেউ যাতে এই পদ্ধতিতে থোরিয়াম থেকে নিউক্লিয়ার পাওয়ার জেনারেট না করতে পারে। অর্থাৎ আমি সাকসেসফুল হলেও সেটা কাজে লাগাতে পারবো না। রাইট ইউ আর। শুধু আপনি কেন, কেউই পারবে না। এটাই আমাদের ওয়ার্ল্ড ওয়াইড স্ট্র্যাটেজি। মনে হয় 10 মিনিট হয়ে গেছে। আসুন ডিল কমপ্লিট করে ফেলা যাক। অনন্তবাবু ঘুমিয়েই পড়েছিলেন। ওকে ডেকে তোলা হলো। 4 জন একই লিফটে উঠছি ওপরে। যোগুমামার হাতে ল্যাপটপ। লিফটের স্লাইডিং ডোর খোলার সঙ্গে সঙ্গে প্রচণ্ড শব্দ আর ধুলোর ঝড়। সামনের ফাঁকা মাঠে এসে নেমেছে একটা হেলিকপ্টার। সব কিছু একেবারে জলবত্তরলং। এতে চড়েই ফর্মুলা সহ শ্রীমান বিশ্বনাথ আকাশ পথে পগার পার হবেন। পাইলট সেলুট ঠুকল। বিশ্বনাথ একবার তাকালো, তারপর হাত বাড়ালো। যোগুমামা ল্যাপটপ ওর হাতে তুলে দিয়ে বললেন, উইশ ইউ বেস্ট অফ লাক। পাসওয়ার্ড JBM 019876। বিশ্বনাথ ডায়েরিতে নোট করে নিল। কাঁধে ঝুলালো ল্যাপটপ। মামার সঙ্গে হ্যান্ডশেক করে বলল, 10 কোটি টাকা অনেক টাকা। আমার লাইফটা তৈরি হয়ে যাবে। সরি প্রফেসর। মামা ম্লান হাসলেন। বিশ্বনাথ এগিয়ে গেল হেলিকপ্টারের দিকে। আমরা একেবারে নির্বাক দর্শক। যেতে যেতে একবার থামল, ঘুরে দাঁড়িয়ে বলল, ও যাওয়ার আগে একটা কথা বলে যাই। আপনার ভাইয়ের খবর কিন্তু সত্যিই আমরা জানি না। ওকে, টাটা। বন বন করে হেলিকপ্টারে প্রপেলার ঘুরতে শুরু করেছে। বিশ্বনাথ উঠে বসেছে। দরজা বন্ধ হলো। আবার ধুলোর ঝড় আর সেই রকমের শব্দ। চমকে উঠে দেখলাম কিছু দূরের আর্মি ক্যাম্প থেকে ফায়ারিং শুরু করেছে BSF জওয়ানরা। টার্গেট হেলিকপ্টার। AK-47 হাতে ফায়ারিং করতে করতে ছুটে আসছে এদিকে। হেলিকপ্টার জমি ছেড়ে উঠতে শুরু করেছে। দ্রুত সরে যাচ্ছে দূরে। আরও উপরে ব্যাটালিয়নের কমান্ড্যান্টের হাতে ওয়াকি টকি। চেঁচিয়ে নির্দেশ দিচ্ছিল। নিরাপদেই পাহাড়ের আড়ালে অদৃশ্য হলো হেলিকপ্টার। আমরা স্তম্ভিত। যোগুমামা হঠাৎ চেঁচিয়ে উঠলেন, হ্যালো মিস্টার, কি হচ্ছিল? কি ফায়ারিং করছিলেন কেন? কে অর্ডার দিয়েছে? কমান্ডের ছোকরাটি নতুন। যোগুমামাকে নিশ্চয়ই চেনে না। গরম গলায় বলল, আপনি বলার কে? এটা বর্ডার এরিয়া, জানেন না? আমাদের এখানে এমনই ব্ল্যাঙ্কেট অর্ডার দেওয়া থাকে, বুঝলেন? আর হেলিকপ্টার নামার কোনো অ্যাডভান্স ইনফরমেশন আমাদের কাছে ছিল না। তাই যোগুমামা যেন আরও রেগে গেলেন। এই জোনের চিফ অফ স্টাফ মিশ্রাকে চেনেন নাকি সেটাও আমাকে চেনাতে হবে? আমার সঙ্গে মিশ্রার আজই কথা হয়েছে। এখনই কথা বলুন তার সঙ্গে, নইলে আপনার এগেনস্টে হায়ার অথরিটিকে কমপ্লেন করতে বাধ্য হব আমি। মামার রণমূর্তি দেখে আর মিশ্রর নাম শুনে ছোকরা গুটিয়ে গেল। গলার স্বর নামিয়ে বলল, ওকে ওকে করছি স্যার। ছেত্রী বলছি। ইয়েস স্যার। হো আই এম এক্সট্রিমলি সরি স্যার। সরি। কোনো মেসেজ পাইনি তো স্যার? জি স্যার, আমি একদমই চিনতাম না স্যার।
উনি আমার পাশেই আছেন স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, আমি আমি মাফি চেয়ে নিচ্ছি। আমার সব যেন গুলিয়ে গেল। প্রতিপক্ষের হেলিকপ্টার এলো বিশ্বনাথকে নিতে, তাতে জোরে বেঈমানটা পালিয়ে গেল, আর যোগু মামার নির্দেশে সেই হেলিকপ্টার নামতে দেওয়ার মেসেজ পাঠাচ্ছেন বিএসএফ এর প্রধান। যোগু মামার মুখে হাসি, বললেন, বুঝতে পারছিস না তাই তো? খুব স্বাভাবিক। শোন, একেই বলে ধর্মের কল বাতাসে নড়ে। হেলিকপ্টারটা ওদের নয়, আমাদের। বিশ্বনাথের হাত থেকে পালাতে হতে পারে ভেবে আজ সকালে আমাদের জন্য হেলিকপ্টার বলে রেখেছিলাম মিশ্রাকে। একটা টেন্টেটিভ টাইম দিয়েছিলাম। ড্রাইভারকে আমি চিনি, এইটাতে চেপে 2-4 বার আমি এসেছি। দেখলি না, ও আমাকে দেখে স্যালুট দিল। বোকাটা ভাবলো ওকে দিল। গটমট করে নিশ্চিন্তে গিয়ে চড়ল আমাদেরই আর্মির হেলিকপ্টারে, ওদের ভেবে। দাঁড়া, এখনই মিশ্রাকে সবটা বলে রাখি। মিস্টার ছেত্রী, মিশ্রাজিকে কানেক্ট করুন। যা ঘটে গেল সেটা তো পিওর অ্যান্ড সিম্পল লাক। যদি উল্টোটা ঘটতো? উল্টো ঘটতো মানে যেটা স্বাভাবিক ছিল, ওদের হেলিকপ্টার আগে চলে আসতো, তাহলে এতক্ষণে ও দিব্যি ফর্মুলা নিয়ে পকার পার, কিছুই করতে পারতে না। আরে ও ফর্মুলা পাচ্ছেটা কোথায়? আমি বললাম না, এমনভাবে প্রোগ্রাম করে রেখেছি ল্যাপটপ খুলে ফোল্ডারে যাওয়ার সঙ্গে সঙ্গে ভাইরাস অ্যাটাক করবে, ফাইল করাপ্ট করে যাবে। কি করে? তুমি তো পাসওয়ার্ড বিশ্বনাথকে বলে দিলে, সেটা কি ফলস? ফলস কেন হবে? একটু ঠান্ডা মাথায় শোন। ল্যাপটপ অন করলে কম্পিউটার প্রথমেই একটা ডিফল্ট পাসওয়ার্ড দেখাবে। এন্টার করলে কম্পিউটার খুলে যাবে। এরপর আমার JBM নামের ফোল্ডারে ক্লিক করলে মেশিন ফের পাসওয়ার্ড চাইবে। যে নাম্বারটা ওকে বলেছি ওটা টাইপ করলে ফোল্ডার ওপেন হবে। থোরিয়াম 90-র চেইন রিয়াকশনগুলো দেখাতে থাকবে, কিন্তু মাত্র 60 সেকেন্ড। তারপরেই সব ঝুরঝুর করে ভেঙে পড়বে। ফোল্ডার উইল বি পার্মানেন্টলি ভ্যানিশড। আসলে ট্রিক্সটা করে রেখেছি কম্পিউটার খোলার পাসওয়ার্ডে। মেশিনের ডিফল্ট পাসওয়ার্ডটা ভাইরাস লিঙ্কড, রাইট পাসওয়ার্ড অন্য, শুধু আমিই জানি। মেশিন খোলার সময় ডিফল্ট পাসওয়ার্ডকে চেঞ্জ করে নিতে হবে। এবার বুঝলি? অল্প অল্প, কিন্তু যাই বলো, তোমার অ্যাটিটিউড মেনে নিতে পারছি না। জেনে শুনে একটা কালপ্রিটকে তুমি ছেড়ে দিলে। ও একা ছিল, আর আমরা 3 জন। একবার চোখের ইশারা করলেই। এই জন্যেই তুই ভাগ নে, আমি মামা। সব সময় মাথা গরম করলে চলে না রে। এনকাউন্টার কোথায় হচ্ছে? আন্ডারগ্রাউন্ডে, হাই অল্টিটিউডে। এসব জায়গা কিরকম ভূমিকম্প প্রবণ নিশ্চয়ই জানিস। যখন তখন ধস নামে, একটু ভাইব্রেশন হলে সব দলামোছড়া হয়ে গুঁড়িয়ে যাবে। ওর সঙ্গে আমরাও মাটির তলায় জ্যান্ত সমাধি যেতাম। অনন্ত সরখেল রীতিমতো কাঁপছেন। আমরা এখন বিএসএফ ক্যাম্পের বাইরের ফোল্ডিং ক্যানভাসের চেয়ারে বসে রোদ পোয়াচ্ছি আর চা বিস্কুট খাচ্ছি। এখন ছেত্রী একেবারে মাটির মানুষ, বারবার এসে জিজ্ঞেস করছে, কি সেবা করতে পারি স্যার? অনন্ত সরখেল একটু উসখুসি করছেন। জিজ্ঞেস করতে মুখ কুঁচকে 2 আঙুল দেখালেন, অর্থাৎ বড় বাইরে। মামাকে বলতে উনি ছেত্রীকে ডাকলেন। কেন স্যার? নিচে তো ভালো ব্যবস্থা, তাছাড়া আমাদের লাগেজগুলোও তো আছে। থাকুক, এখনই নিচে নামা যাবে না। অনন্ত সরখেলের অপেক্ষা করার অবস্থা নেই। উনি জ্যাকেটটা আমায় ছুঁড়ে দিয়ে ছুটে গেলেন ক্যাম্পে। আরেক রাউন্ড দুধেল চা দিয়ে গেছে। চায়ে চুমুক দিয়ে বললাম, মামা, এখনো তো রাঙা মামার কোনো খবর পেলাম না। পেয়ে যাব, আমার মন বলছে খবর পেয়ে যাব। রুরু ঠিকঠাক আছে, এমন অবস্থায় আছে বেরোতে পারছে না। তবে একটা ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে, কিডন্যাপড হয়নি। ওয়াকি টকি হাতে ছেত্রী ক্যাম্প থেকে বেরিয়ে গেল। স্যার, আপনার ফোন। মিশ্র সাহেব। হ্যাঁ বলুন মিশ্রাজি। বিশ্বনাথের বন্ধুটাকে ধরতে পেরেছেন? কতদূর আর যাবে? হ্যাঁ, খবর পেয়েছেন? কোথায়? আচ্ছা, আইডেন্টিফাই করতে হবে। ঠিক ঠিক ঠিক, যাচ্ছি যাচ্ছি, যত তাড়াতাড়ি সম্ভব পৌঁছে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে ওকে। মামা উত্তেজনায় উঠে দাঁড়িয়েছেন, চোখে মুখে আনন্দ ঝলমল করছে।
বললাম না খবর পাবো, এ নিশ্চয়ই রুরু। রাঙা মামা? আমিও লাফিয়ে উঠেছি। রাঙা মামাকে পাওয়া গেছে? কোথায়? ছেওয়াতবাড়ি গ্রামে, কালীপোখরি থেকে কিছুটা নেমে ফরেস্টের গায়ে ছোট্ট গ্রাম, 2-4 ঘর বাসিন্দা। নেপালে পড়েছে গ্রামটা। রুরুর মোবাইল ট্রেস করে করে বিএসএফ আর সিআইডি পৌঁছে গেছে, কিন্তু কিন্তু কি? যাকে রুরু বলে ভাবা হচ্ছে সে অবশ্যই শহুরে লোক। বয়স, চেহারা, পোশাক সব কিছু রুরুর সঙ্গে মিলে যাচ্ছে, কিন্তু মুশকিল হলো লোকটা কিছুই বলতে পারছে না। কি নাম, কোথা থেকে এসেছে, কিছুই না। অ্যাপারেন্টলি মনে হচ্ছে সাময়িক স্মৃতিভ্রংশ হয়েছে। জিজ্ঞেস করলে ব্ল্যাঙ্ক তাকিয়ে থাকছে। গ্রামেরই একটা ফ্যামিলির সঙ্গে আছে। তাকে আইডেন্টিফাই না করা পর্যন্ত গ্রামের বাসিন্দারা পুলিশ বা বিএসএফ এর হাতে তুলে দিতে রাজি নয়। কিন্তু সত্যি যদি রুরু হয়, তার এরকম অবস্থা কেন হবে? যেতে হবে, যেতে হবে, এখনই যেতে হবে। ঘর ঘর শব্দ। তাকিয়ে দেখি পূব দিক থেকে আবার একটা কালচে সবুজ হেলিকপ্টার এদিকেই উড়ে আসছে। হেলিকপ্টার? মিশ্রাকে তো পাঠাতে বলিনি। ইয়েস, বুঝেছি। ছেত্রী, ছেত্রী! ইয়েস স্যার। ছেত্রী ছুটে গেল। দেখেছেন, ওটা আমাদের নয়, এনিমিদের। বিশ্বনাথের জন্য আসছে। রেডি, নামলেই ওটাকে ধরতে হবে। আপনার ফোর্সকে পজিশন নিতে বলুন। আপ্রাণ চেষ্টা করবেন যাতে ফায়ারিং না করতে হয়। হেলিকপ্টারটা মাথার উপর বার 2 চক্কর দিল, তারপর বিকট শব্দ আর ধুলো উড়িয়ে নামলো কিছু দূরের সমতল প্রান্তরে। পাখা বন্ধ হলো। দরজা খুলে নেমে এলো জলপাই রঙা উর্দি পোশাকের 2 জন লোক। চোখে সানগ্লাস, সাদা চামড়া, হাতে লাইট মেশিনগান ধরনের আগ্নেয়াস্ত্র। ঘুরে ঘুরে দেখছে, নিশ্চয়ই খুঁজছে বিশ্বনাথ চতুর্বেদীকে। পাহাড় আর বাংকারের আড়াল থেকে গুটি গুটি করে এগোচ্ছে বিএসএফ এর সশস্ত্র ব্যাটালিয়ন। বৃত্ত ক্রমশ ছোট করে আনছে। আর আড়াল নেই, এবারে মুখোমুখি হতেই হবে। চতুর্দিক থেকে প্রায় 20 জন ভারতীয় সেনা ছুটে গেল হেলিকপ্টারের দিকে। তারপরে দৃশ্য ভাবলে এখনো শরীরে কাঁপুনি দেয়। ওই 2 বিদেশি অবলীলায় চালিয়ে দিল আগ্নেয়াস্ত্র। ছুটন্ত 2 জন জওয়ান হুমড়ি খেয়ে পড়ে গেল। ফায়ার! ফায়ার! ছেত্রী চেঁচিয়ে উঠল। সঙ্গে সঙ্গে গর্জন করে উঠল সবকটা রাইফেল। অবিশ্রান্ত গুলিবর্ষণের বিভৎস আওয়াজ। পাহাড় যেন কাঁপছে। একটা বিদেশি উল্টে গেল। রক্তের ছিটে হেলিকপ্টারে ছিটকে লাগলো। কাঁচ ভেঙে গেছে। তার মধ্যেই হেলিকপ্টারের প্রপেলার আবার ঘুরতে শুরু করেছে। অ্যাটাক! অ্যাটাক! দ্বিতীয় বিদেশিটাও পড়ে গেছে। হেলিকপ্টার টলমল করতে করতে উড়তে শুরু করেছে। ফোর্সগুলি কুড়ি চালিয়ে যাচ্ছে তাকেই লক্ষ্য করে। কান ফাটানো শব্দে যন্ত্র পাখির লেজের দিকে বিস্ফোরণ ঘটল। আগুনের পিণ্ড গোলা পাখিয়ে উঠছে। আগুন ধরে গেছে উড়ন্ত হেলিকপ্টারে। গোত্তা খেয়ে পড়ল মাঠে। সর্বাঙ্গে আগুনের শিখা। ড্রাইভারটা ঝাঁপ দিয়েছে। কোনো রকমে ছুটছে প্রাণপণে। কয়েক সেকেন্ড, তারপরেই গুলির ঝাঁক বিঁধে দিল তাকে। কালচে ধোঁয়ার সরু সরু স্রোত উঠছে পুরা হেলিকপ্টার থেকে। রণাঙ্গন নিস্তব্ধ। 5টা শরীর পড়ে আছে। ছেত্রীর সঙ্গে আমরাও ছুটে গেলাম। জওয়ান 2 জনকে ধরাধরি করে নিয়ে আসছে তার বন্ধুরা। ছেত্রী বড় করে শ্বাস ফেলে বলল, ভগবান মেহরবান, দোনোই বাঁচ গয়া। একজনের কাঁধের কাছে রক্তের ধারা, অন্যজনের প্যান্টের উপর উরুর কাছে রক্ত জমাট বেঁধে আছে। কারোরই জ্ঞান নেই। শরীর কেঁপে কেঁপে উঠছে। মিনিট 5 মধ্যে ফার্স্ট এড দিয়ে জওয়ান 2 জনকে পিছনে শুইয়ে জিপ রওনা হয়ে গেল সমতলের দিকে। অনন্ত সরকেল ছ্যাঁচড়াতে ছ্যাঁচড়াতে বেরিয়ে এলেন ক্যাম্পের পেছন থেকে। যোগু মামা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে সিগারেট টানছিলেন। বললেন, ছেত্রী, এই চ্যাপ্টার এখনো শেষ হয়নি। আমার আশঙ্কা অন্তত তাই। আপনারা এখনই শেল্টার নিয়ে নিন। এখানকার বাসিন্দা, হোটেল মালিক, টুরিস্ট সবাইকে জানিয়ে দিন ইমিডিয়েটলি ইভ্যাকুয়েট দ্য প্লেস। আমাদেরও যেতে হবে, একটা গাড়ি লাগবে। জরুর স্যার। ঘোষণা করার বোধহয় দরকার ছিল না। সান্দাকফু ছেড়ে যাওয়ার জন্য হুড়ুহুড়ি পড়ে গেছে রীতিমতো। আতঙ্কিত লোকজন, ট্যুরিস্ট, স্থানীয় বাসিন্দারা সবার চোখে মুখে আতঙ্ক। পালাও পালাও রব উঠেছে। ট্রেকাররা রুকস্যাক নিয়ে ছুটে নামছেন। মালপত্র মাথায় চাপিয়ে জঙ্গা জিপগুলো পরপর স্টার্ট দিচ্ছে।
এ যেন মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে। সত্যি বলতে যোগু মামার কথার তাৎপর্য তখনও বুঝতে পারিনি। ঠিক 15 মিনিটের মাথায় নাটকের শেষ অঙ্ক শুরু হলো। উতরাই বেয়ে পরপর জিপগুলো নামছে। আমাদের সামনে গোটা 10, পিছনে প্রায় 15। খাড়া ঢালু রাস্তায় জিপগুলো এত স্পিড তুলে দিয়েছে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। অনেক নিচে কালীপুখরির বাড়িগুলো দেখা যাচ্ছে। এক একটা বাঁকির মুখে ফেলে আসা সান্দাকফুর পাহাড় রাজ্য ভেসে ভেসে উঠছে। হঠাৎ আকাশে কিসের গর্জন! পাহাড়ের কোল থেকে পরপর বেরিয়ে এসেছে দুটো ছোট বিমান। ছুঁচলো মুখ, অনেকটা মেঘ প্লেনের মতো শো শো করে ছুটে আসছে এদিকে। যাত্রীবাহী জিপগুলো লক্ষ্য করে গুত্তা মেরে দুটোই নেমে এসেছে নিচে। আতঙ্কিত চোখে দেখছি দুটো প্লেনেই একজন করে যাত্রী, পাইলট। মামা অস্ফুটে বললেন, রিভেঞ্জ। জিপ জঙ্গলের মধ্যে দিয়ে চালাও, জলদি। জোড়া বিমান থেকে নেমে এলো সাদা সাদা বেলুনের মতো পুঁটলি। যেখানে পড়ছে সেখানেই প্রচণ্ড বিস্ফোরণ। পুড়ে কয়লা হয়ে যাচ্ছে বড় বড় গাছগুলো। বোমারু বিমান। একটা বোমা এসে পড়ল রাস্তার গা ঘেঁষে। জিপের মধ্যে থরথর করে কাঁপছি আমরা। বাপরে, ওরা তো সান্দাকফুকেও আজ শেষ করে দেবে। না, ওরা জানে আর্মির কাছে অ্যান্টি এয়ারক্রাফট মিসাইল আছে, ওখানে ঘেঁষবে না। ওদের মেইন টার্গেট আমি। পাহাড়ি ঈগলের মতো প্লেন দুটো চক্কর খাচ্ছে মাথার ওপর। পরপর ফেলে যাচ্ছে বোমা। আমরা কি পৌঁছতে পারবো? চোখের সামনে মৃত্যুকে যেন দেখতে পাচ্ছি। আবার বোমা পড়ল, একেবারে গা ঘেঁষে। জিপ লাফিয়ে উঠল। যা, এবার কি খাদে? না, একটু জন্য বেঁচে গেছি। কালীপুখরি এবার দেখতে পাচ্ছি। ওই যে পুকুরের পাশের মাঠে প্রচুর ফোর্স। ওরা প্লেন দুটো লক্ষ্য করে শাঁ শাঁ করে মিসাইল ছুটছে। আরেকটু আর 2-4 মিনিট সময় চাই। বিমান দুটোর থেকে দূরত্ব ক্রমশ বেড়ে যাচ্ছে, তবু ওরা এখনো হাল ছাড়েনি। খ্যাপা কুকুরের মতো পাহাড় জঙ্গল কাটিয়ে ধেয়ে আসছে। পরপর বোমা ফেলে যাচ্ছে। অদ্ভুত ব্যাপার, আমাদের সামনে পিছনের জিপগুলোর উপরে বা পাশে কিন্তু একটাও বোমা পড়ছে না। এসে গেছি। বাপরে! জিপের ড্রাইভার দাঁড় করালো মাঠে। বাকি যাত্রীবাহী গাড়িগুলো অবশ্য থামল না। তারা ঊর্ধ্বশ্বাসে নেমে যাচ্ছে নিচে, আরও নিচে। দরদর করে ঘামছে, গলা শুকিয়ে কাঠ। অনন্ত সরকারের দিকে চোখ পড়ল। একদিকে হেলে পড়েছেন, হাত দুটো শক্ত করে ধরে আছে জিপের রড। বিমান দুটো অনেক ওপরে পাক খেতে খেতে ফিরে যাচ্ছে ব্যর্থ হয়ে। যোগু মামা জিপ থেকে নামলেন, হাত দিয়ে কপালের ঘাম মুছলেন, লম্বা শ্বাস ফেললেন, বললেন, জীবনে এত অসহায় অবস্থায় কোনোদিন পড়িনি। পুরো ভাগ্যের হাতে ছেড়ে দিয়ে বসে থাকা, কিছু করার ছিল না। উফ, গলা দিয়ে স্বর বেরোচ্ছিল না। অনেক কষ্টে বললাম, মামা কি ব্যাপার বলো তো? ওরা আমাদের উপর বম্বিংয়ের টার্গেট করলো, অত উঁচু থেকে চিনল কি করে? গাড়ি চিনিয়ে দিয়েছে। আমাদের সবচেয়ে বড় ভুল হয়েছিল আর্মির জিপে ওঠা। অতগুলো গাড়ির কনভয়ে একটাই আর্মির জিপ, সবার থেকে রং আলাদা। টুকলু, 2 বাজে, রুরুর কাছে যাবি না? যোগু মামার ডাকে ধর্মর করে উঠে পড়লাম। কালীপুখরি পৌঁছে শরীর ছেড়ে দিয়েছিল। এক পাও এগোবার ক্ষমতা ছিল না। কনডেন্সড মিল্কের ঘন কফি পেটে পড়তে আস্তে আস্তে অনুভূতিগুলো ফিরে আসছিল। প্রবল খিদে জানান দিচ্ছিল। সেই সকালে সামান্য ব্রেকফাস্টের পর সলিড কিছু আর পেটে পড়েইনি। এরপর এলো গরম গরম রুটি আর চিকেন স্টু। অমৃত। এরপরই ঝাঁপিয়ে ঘুম। ক্যাম্পের সোফায় কখন যে ঘুমিয়ে পড়ছি জানি না। অনন্ত সরকারের সামনের সোফায় চিত হয়ে নাক ডাকছেন। 2বার টাকাতে মাছি তাড়াবার ভঙ্গি করলেন। 3য়বার টাকাতে চোখ বুজে খেঁকিয়ে উঠলেন। একটু ঘুমোতেও দেবে না? আমি যাব না। আমরা কিন্তু আর ফিরছি না, ওদিক দিয়ে নেমে যাব। আপনি থাকুন এখানে। অনন্তবাবু চোখ কচলে উঠে বসলেন। মামার কথাতে ম্যাজিক ঘটল যেন।
সিঙ্গালীলা ফরেস্টে ঢোকার মুখে গাড়ি থামল। আমাদের সঙ্গে রয়েছেন মিস্টার মিশ্র আর কালীপোখরি ক্যাম্পের চিফ সুভাষ দর্জি। দর্জি জায়গাটা চেনেন। পাহাড়ের পায়ে চলা আঁকামাকা সরু পথ বেয়ে নামছে। দুদিকে ঝোপঝাড়। প্রায় 10 মিনিট যাওয়ার পর ছোট্ট গ্রাম, ছেওয়াত বাড়ি, অল্প কিছুটা সমতল এলাকা, মাত্র 4টে টিনের চালের ভাঙাচোরা ঘর, চারদিক ঘিরে আছে পাহাড় আর জঙ্গল। দূর থেকে লোকটাকে দেখতে পেলাম আমি। একটা বাড়ির সামনে দাওয়ায় চুপচাপ বসে আছে। বুকের রক্ত যেন চুলকে উঠল। রাঙা মামা? কিন্তু এ কি চেহারা হয়েছে রাঙা মামার! মাথায় রুক্ষ লালচে উস্কো খুস্কো চুল, মুখে কদিনের খোঁচা খোঁচা দাঁড়ি, ময়লা জ্যাকেট, জিন্সের ট্রাউজার। কিন্তু এসব নিয়ে তার কোনো হেলদোল আছে বলে তো মনে হচ্ছে না। আমি কয়েক ধাপ লাফ মেরে নেমে ছুট দিয়েছি। আনন্দে উত্তেজনায় চেঁচিয়ে উঠেছি একেবারে, রাঙা মামা, রাঙা মামা! লোকটা একবার তাকালো, তারপর মুখ ফিরিয়ে নিল। আমার আর তর্স হয়েছে না। তার সামনে গিয়ে উবু হয়ে ফের ডাকলাম, রাঙা মামা! আরে ও রাঙা মামা, আমায় চিনতে পারছো না? লোকটা ট্যাপ ট্যাপ করে তাকাচ্ছে, শূন্য দৃষ্টি। দুদিকে মাথা নেড়ে বলল, নাই। আমি তো পুরো বিভ্রান্ত। অবিকল রাঙা মামার মতোই দেখতে এ অন্য লোক। পিছনে এসে দাঁড়িয়েছেন যোগু মামা আর অন্যরা। মামা তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছেন লোকটার দিকে, আস্তে আস্তে মাথা দোলাচ্ছেন। রুরু, অবশ্যই রুরু। ওই যে ওর কানের পেছনে আঁচিল। কিন্তু এই অবস্থা কেন? পাহাড় থেকে পড়ে গিয়ে মাথায় চোট পেয়েছিল? ডিমেনশিয়া? স্মৃতিভ্রংশ? গ্রামের বাসিন্দারা আমাদের ঘিরে আছে। নানা বয়সী পুরুষ, মহিলা, বাচ্চা কাচ্চাও আছে। চেহারায় পোশাকে দারিদ্র্যের ছাপ স্পষ্ট। যে বাড়ির দাওয়ায় বসে আছে রাঙা মামা, তার মালকিন এক প্রৌঢ়া মহিলা। যোগু মামা তাকে হিন্দিতে বললেন, মাইজি, এ আমার ভাই, নিতে এসেছি, কিন্তু আমাদের চিনতে পারছে না যে। কি হয়েছে ওর জানেন? মহিলা দুদিকে মাথা নাড়লেন, বললেন, না জানি না বাবু। 2 दिन पहले সাঁঝ বেলায় টলতে টলতে আমাদের বস্তিতে এসে ঢোকে। ওই গাছটার সামনে বেহুশ হয়ে পড়ে যায়। গায়ে বহুত বুখার ছিল। রাতভর পানি ঢেলেছি মাথায়। সকালে হুঁশ ফেরে, লেকিন তারপর থেকে কিছু বলছে না। বাঙালি আছে জরুর, তবে বাঙ্গালা বলছে না। এখানে বসে আছে, খেতে দিলে খাচ্ছে, বিস্তারা দিলে লেটে যাচ্ছে। উনি কে, কি নাম, কাহা সে এসেছে কিছু বলতে পারছেন না। আর্মি সাহাবরা কাল রাতে নিতে এসেছিল, আমরা দিইনি। বলে দিয়েছি ফ্যামিলির আদমি আনতে হবে। বেশ করেছেন, ঠিক করেছেন। যোগু মামা মহিলার 2 হাত জড়িয়ে ধরলেন, বললেন, মাইজি, আপনাদের ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না। আচ্ছা মাইজি, ও যখন এসেছিল মাথায় কি কোনো চোট লেগেছিল? আপনারা দেখেছেন? नहीं, कोई चोट नहीं था। পাশে দাঁড়ানো এক যুবক বলল, বাবুর গায়ে খুব দর্দ ছিল, रात भर बुखारे बहुत कष्टों पेचेन और उनका कपड़ा भी भीगा हुआ था। उस दिन शाम को इधर बहुत बारिश हुआ था। খুব আশ্চর্য ব্যাপার। কোথাও কিছু নেই, হঠাৎ ডিমেনশিয়া অ্যাটাক করলো। তারপর নিজে উবু হয়ে বসলেন রাঙা মামার পাশে। রুরু, এই রুরু, বাড়ি যাবি না? অচেনা রাঙা মামা ঘোলাটে চোখে মামাকে দেখল, দুদিকে ঘাড় নাড়ল। না, সে যাবে না। এই শোন, তোর বউ জয়তী, ছেলে জিৎ, তারা তোর জন্য অপেক্ষা করছে রে। খুব কাঁদছে। টুটুন, ডবলু, সবাই। এই ভালো করে দেখ, আমি জগবন্ধু, তোর ভাই। চিনতে পারছিস? রাঙা মামা তাকিয়ে আছে। যোগু মামা পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করলেন, সঙ্গে দেশলাই। নিজে একটা ঠোঁটে দিলেন, আরেকটা বাড়িয়ে দিলেন তার দিকে। সিগারেট খাবি? নে, খা। বলতে বলতে দেশলাইয়ের আগুন জ্বাললেন, নিজেরটা ধরালেন, জ্বলন্ত কাঠিটা তার দিকে এগিয়ে দিলেন। সিগারেটের ধোঁয়া পাকিয়ে পাকিয়ে উঠছে। রাঙা মামা যন্ত্রের মতো সিগারেট ঠোঁটে চেপে মুখ বাড়িয়ে দিল।
তারপর জোরে জোরে টান দিল কয়েকবার। লক্ষ্য করছি ওর দৃষ্টি কাঁপছে, সিগারেটে টান দিচ্ছে আর আমাদের দিকে তাকাচ্ছে। কিরে, চিনতে পেরেছিস? আরে আমাদের ভাগ্নে টুকলু। ওরে আমি যোগু, ছোটবেলায় কতদিন বড়দের লুকিয়ে একসঙ্গে সিগারেট ফুঁকেছি, তোর মনে নেই? ছোটবেলায় ভাগ্নের সামনেও আমরা সিগারেট খেতাম না, কেন বলতো? ও সবার সামনে দুম করে জামাইবাবুকে বলে দিত। মনে আছে একবার তুই ওকে ঘরে ঢুকতে দেখে খাটের তলায় সিগারেট নিয়ে ঢুকে পড়েছিলি, সিগারেট শেষ করে তবে বেরোলি। হঠাৎ রাঙা মামা ফিক করে হাসল, তারপর স্বাভাবিক গলায় বলল, যোগু তুই? বাবা, কতদিন পর দেখা বলতো। চল চল বাড়ি যাই। দেখ টুকলু, অনন্তবাবুকে যতই হেলাফেলা করিস, উনি যা বলেন লেগে যায়। সান্দাকফু সত্যিই আমাদের কাছে বিষাক্ত উপত্যকা, ঠিক কিনা? স্যার, আয়ুর জোরে বেঁচে ফিরেছি। শুধু বিষাক্ত নয় স্যার, বিভীষিকাক্ত উপত্যকা। বিভীষাক্ত? সেটা আবার কি? সিম্পল, বিভীষিকা প্লাস বিষাক্ত সন্ধি। ওকে ওকে, মানছি, উনি ভবিষ্যৎ দ্রষ্টা মহাপুরুষ। থ্যাংক ইউ সরখেলানন্দজি, আপনাকে পেন নাম। তবে আমরা এখন রাঙামামা সেই হারিয়ে যাওয়ার ঘটনাটাই শুনতে চাই। সুতরাং রাঙামামা প্লিজ। মানে ভাঞ্জানের ফরেস্ট বাংলোর ড্রয়িং রুম একেবারে জমজমাট, প্রায় পুরো মামা বাড়ি উঠে এসেছে। সঙ্গে আছেন মিশ্র SP প্রবীণ কুমার, মধ্যমণি হলেন রাঙা মামা, দাঁড়ি কামিয়ে সাফসূত্র হয়ে একেবারে চকচক করছে। পাশে জয়তী মামি, দুজনেরই মুখে হাসি ফুটেছে। রাঙা মামা বলতে শুরু করলেন, জয়তী এমন নাছোড়বান্দা না করতে পারলাম না। এদিকে ডবলু টুটুন বারবার মানা করছে, ওদের লুকিয়ে তাই উল্টো দিকে হাঁটা দিলাম। সঙ্গে ওই পাহাড়ি ছেলেটা তো ছিলই, ওর হাতে 10টা টাকা দিয়ে পাহাড়ে ওঠার জায়গা দেখিয়ে দিতে বললাম, যেখানে হাতের কাছে রডোডেন্ড্রন পেতে পারি। সরু পথটা দেখিয়ে দিয়ে ছেলেটা চলে গেল। আমি হাঁচড় পাঁচড় করে উপরে উঠে দেখি, আরে বাস, এ তো রডোডেন্ড্রনের ন্যাচারাল গার্ডেন। কত রকমের কত রঙের, কি আর বলবো, কোনটা ছেড়ে কোনটা নিই বলতো। আর সবচেয়ে বড় ওই বেগুনি রঙেরটা পছন্দ হলো। চারিদিকে দেখে নিয়ে ব্যাস ছিঁড়ে ফেললাম। ওহ, কি দুর্ধর্ষ দেখতে, চোখ একেবারে ঝলসে যাচ্ছে। কাছে এনে ওর গায়ে হাত বোলালাম, অদ্ভুত মিষ্টি গন্ধ জানিস। তারপর শালে ভালো করে জড়ালাম, ঢালু সুঁড়ি পথ দিয়ে নামছি। হঠাৎ মাথাটা কেমন ঘুরে উঠল, কোনো রকমে সামলে নিলাম। শরীরটা কেমন যেন অবশ হয়ে এলো, সব একেবারে ঝাপসা হয়ে আসছে, কিছুতেই ঠিক থাকতে পারছি না। তারপর এইটুকু মনে আছে, এলিয়ে পড়লাম ঢালে, ব্যাস একেবারে পুরো ব্ল্যাক আউট। তারপর যে কি কি ঘটেছে কিছুই মনে পড়ছিল না। স্লেট থেকে ডাস্টার দিয়ে কেউ যেন ওই স্মৃতিটুকু একেবারে মুছে দিয়েছে। কাল ফেরার পরে সাধারণত ভেবেছি, মনে করার চেষ্টাও করেছি। এখন অবশ্য একটু একটু মনে পড়ছে বটে। হ্যাঁ, তো জ্ঞান ফিরল। শরীরে অসম্ভব ব্যথা, সারা গা একেবারে জ্বরে পুড়ে যাচ্ছে, জামা কাপড় ভিজে সপসপে। চোখ মেলে দেখি বিকেল গড়িয়ে গেছে, ছায়া ছায়া সব যেন। চারিদিকে পাহাড় জঙ্গল, কোথাও কেউ নেই। অনেক কসরত করে উঠে দাঁড়িয়ে হাঁটতে চেষ্টা করলাম, কিন্তু না, টোলে একেবারে পড়েই যাচ্ছি। কোথায় যাব, কোন দিকে যাব কিছুই জানি না। কে আমি, কোথা থেকে এলাম? এবড়ো খেবড়ো জঙ্গল, গাছপালা, ঝোপঝাড়, এই সমস্ত কিছু মারিয়ে টলতে টলতে এগিয়ে চলেছি। অনেকক্ষণ হাঁটার পর একটা আলো রেখা দেখতে পেলাম। মনে পড়ছে ওই আলো লক্ষ্য করেই আমি হেঁটে গেছি। আমার ইনস্টিংক্ট আমায় হাঁটিয়ে নিয়ে চলেছে। একসময় আলোর কাছে পৌঁছে গেলাম, ব্যাস আবার ব্ল্যাক আউট, আবার জ্ঞান হারালাম, কিচ্ছু মনে নেই। তারপর এরপরের অংশটা আমাদের জানা। ছেওয়াতবাড়ি গ্রাম থেকে রাঙামামাকে আমরা রেস্কিউ করে নিয়ে আসি।
কিন্তু এমনটা ঘটল কেন, এটাই প্রশ্ন। হঠাৎ রাঙা মামার শরীর অবশ হয়ে এলো কেন? যোগু মামা মনে করছেন, মনে করছি না, আমি শিওর। যোগু মামা কফিতে চুমুক দিয়ে বললেন, পুরো ঘটনা শুনে আরো ডেফিনিট হয়েছি। আশ্চর্য ফুল এই রডোডেনড্রন। মানুষ, জন্তু, মৌমাছি সবাইকে চুম্বকের মতো আকর্ষণ করে। পৃথিবীর প্রায় সব পাহাড়ি এলাকায় ফোটে, বনে ফোটে, নার্সারিতেও চাষ হয়। প্রকৃতিতে বিশুদ্ধ রডোডেনড্রন আছে 150-রও বেশি প্রজাতির, হাইব্রিড আরও প্রায় 100। ন্যাচারাল রডোডেনড্রনের বেশ কয়েকটি স্পিসিস কম বেশি বিষাক্ত। মৌমাছিরা পরাগ থেকে মধু আহরণ করে, সেই মধু খেয়ে বাসিন্দারা নেশাগ্রস্ত, অসুস্থ হয়ে পড়ে। পাহাড়ে চড়ে বেড়ায় ছাগল, ভেড়া, রডোডেনড্রনের ফুল খেয়ে মারা যায়। হিমালয়ের এই অঞ্চলে যেসব রডোডেনড্রন ফোটে তাদের মধ্যে পন্টিকাম আর লুটিয়াম প্রজাতি সবচেয়ে আকর্ষণীয়, সবচেয়ে বিষাক্ত। রুরুর তোলা বেগুনি ফুলটাও এদেরই কোনো একটা প্রজাতি। রুরু কাছে নিয়ে দেখেছে, হাত বুলিয়েছে, বিষাক্ত পরাগরেণু নিঃশ্বাসের সঙ্গে ঢুকেছে শরীরে, বাস। তারপর কিন্তু রাঙা মামার স্মৃতিলোপ? বিষক্রিয়ায় এমন নজির কিন্তু আরও আছে। এমনকি অনেক সময় পার্মানেন্ট ডিমেনশিয়া হয়েছে। সেই লোক কোনোদিনই আর পুরনো স্মৃতি ফিরে পায়নি। আমাদের সৌভাগ্য, রুরু ফেরত পেয়েছে। তেমন হলে যে কি হতো ভাবতে পারি না। কবি নজরুলের যা হয়েছিল, স্মৃতিহীন, বুদ্ধিহীন, জড় ভরত। সত্যি জয়তেকে নিয়ে আর পারা যায় না। ছোট মামা হঠাৎ রেগে উঠে বলল, ওর ছেলে মানুষের জন্য কত বড় সর্বনাশ হতে যাচ্ছিল। আস্তে আস্তে ভাই, অত উত্তেজিত হোস না। যোগু মামা হাত তুলে ছোট মামাকে থামালেন, বললেন, এটা যেমন সত্যি, আবার জয়তী যে না জেনেই বিরাট উপকার করেছে সেটাও সত্যি। সর্বনাশ শেষ পর্যন্ত তো হয়নি, বরং এই ঘটনা না ঘটলে, অর্থাৎ রুরু হারিয়ে না গেলে দেশের যে কত বড় ক্ষতি হয়ে যেত সেটা ভেবেছিস? ছোট মামা অবাক হয়ে তাকালেন তার দিকে। রুরু হারিয়ে গেল বলেই তো আমি তড়িঘড়ি ছুটে এলাম দিল্লি থেকে। সিঙ্গালিলার ওই চায়ের দোকানে পাওয়া গেল খাম। সেই সূত্র ধরে গোপন চক্রের হদিশ। আমার অ্যাসিস্ট্যান্ট বিশ্বনাথ চতুর্বেদীর মাধ্যমে পরপর পাচার হয়ে যাচ্ছিল থোরিয়াম পরমাণু গবেষণার ফর্মুলাগুলো। ওই খাম এবং অ্যালবার্ট ধরা না পড়লে সমস্ত রিসার্চটা নিঃশব্দে চুরি হয়ে যেত। কি জয়তী, ঠিক বলেছি তো? জয়তী মামি দেখলাম একগাল হাসলো। তবে হ্যাঁ, ভবিষ্যতে সবসময় মনে রেখো, পাহাড়ে জঙ্গলে অচেনা গাছ, অচেনা ফুলের কাছে কখনো যেও না। নেভার। যত ঝলমলে, যত অ্যাট্রাকটিভ ধরে নেবে তত ভয়ঙ্কর। এও প্রকৃতির নিজস্ব নিয়ম। নিজেকে ক্যামোফ্লেজ করা, লুকিয়ে রাখা জীব জগতের ধর্ম। স্যার, মোদ্দা কথাটা হলো লালি গুরান সাবধান। এটা আমাদের সর্বদা মনে রাখতে হবে। অনন্ত সরখেল এতক্ষণ পরে দুম করে বলে উঠলেন, লালি গুরান? সে আবার কি? জানেন না তো স্যার? যাক, এই একটাতে অন্তত স্যার আপনাকে টেক্কা দিলুম। ওই রডোডেনড্রনকেই নেপালি ভাষায় বলে লালি গুরান। পুনশ্চ ভারত সরকারের সর্বোচ্চ প্রশাসনিক উদ্যোগে পরমাণু তথ্য পাচারের বিদেশি চক্রের অনুসন্ধান চলছে, আর তা চলছে বিশ্বনাথের দেওয়া সূত্র অনুসারে। তবে এখনো পাওয়া যায়নি। শেষ হলো আজকের গল্প সাবধান লালি গুরান। নারেশন বাই শুভঙ্কর দেবনাথ, যোগু মামা রাজা ভট্টাচার্যী, অনন্ত সরখেল সৌরভ সাহা, পিয়া অধ্যায়, টুকলুর মা রুবিনা, ডাবলু মামা ঋদ্ধি, রুরু রমাকান্ত, জয়তী মহুয়া, তুতুন মৈনাক, শেফ এবং মিস্টার মিশ্রা সৌভিক, দোকানি মৌমিতা, বিশ্বনাথ এবং জনৈক জওয়ান পার্থ, ছেত্রী বোবাই, জনৈক মহিলার চরিত্রে মৃত্তিকা, ডিরেকশন অ্যান্ড সাউন্ডস্কেপ বিপুল,
Scripted by Shubhankar and Ashanjan. Poster design রৌনক। বিশেষ ধন্যবাদ পত্রভারতী বুকস প্রাইভেট লিমিটেডকে। গল্পের সূত্রধার আমি শুভঙ্কর। ফিরে আসব আরও একটি অভিনব গল্প নিয়ে, তাই কান রাখুন শুধু গল্পের জন্য ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ। শুভরাত্রি।